থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তাহলে যে কারেন্ট পাসিংটা হবে সেটার মাধ্যমে ওই পলিউটেন্ট সেপারেশন হবে আর কি। আচ্ছা, তো এখানে মূলত যেটা আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের যে পানিতে যে পলিউটেন্ট থাকে বা যে ওয়েস্ট থাকে, সেটাকে যদি আমরা সামহাও পজিটিভ নেগেটিভ চার্জ হিসেবে চিন্তা করি, পলিউটেন্ট প্রতিটা জিনিসের এরকম চার্জিত অবস্থায় নেওয়া সম্ভব। তো এই ওয়েস্ট গুলোকে আমরা যদি এরকম পজিটিভ নেগেটিভ চার্জের চিন্তা করি, তাহলে এবং আমরা যদি এরকম একটা ইলেকট্রোকেমিক্যাল সেটআপ রিঅ্যাকশন সেটআপ চিন্তা করি যেখানে ক্যাথোড থাকবে অ্যানোড থাকবে, তাহলে আমরা জানি যে এরকম সেটআপের মধ্যে অ্যানোডটা থাকে হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত এবং ক্যাথোডটা থাকে হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। তাইলে ইজিলি আমাদের ওই পানিতে যে পলিউটেন্ট গুলো আছে তার মধ্যে যেগুলো পজিটিভলি চার্জড পলিউটেন্ট সেগুলো ইজিলি ক্যাথোডে গিয়ে জমা হবে। হ্যাঁ, যেহেতু পজিটিভ নেগেটিভ চার্জের যে বিষয়টা সেটা এখানে চলে আসবে। আর পানির ওই ওয়েস্ট গুলোর মধ্যে যেগুলো নেগেটিভ চার্জ যুক্ত সেগুলি গিয়ে পজিটিভ চার্জ যুক্ত অ্যানোডে গিয়ে ডিপোজিট হবে। অর্থাৎ এইভাবে পলিউটেন্ট সেপারেশন হবে আর কি, চার্জের প্রভাবে। এই নেগেটিভ চার্জ যুক্ত পলিউটেন্ট গুলো চলে যাবে অ্যানোডে, আর পজিটিভ চার্জ যুক্ত পলিউটেন্ট গুলো চলে যাবে ক্যাথোডে। ওই জিনিসটাকে তোমার এভাবে এই সেটআপে আনা হয় এবং নর্মালি এই সেটআপটা অনেক বড় পরিসরে করা হয়, ক্যাথোড অ্যানোডের সেটআপ যেটা দেওয়া হয়। এবং আম, এখানে ইফিসিয়েন্সির বিষয় আছে, আমরা এগুলো দেখবো যে কারেন্টের সাথে অনেক কিছু ডিপেন্ড করে, কারেন্ট ফ্লোর উপর, তারপরে ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি কিরকম সেটার উপর, অনেক কিছুর সাথে রিলেটেড। তো যাই হোক, এরকম ইলেকট্রোকেমিক্যাল এরকম টেকনোলজি আমাদের চারটা ক্যাটাগরি টেকনোলজি আমরা দেখতে পাই। আমাদের আগে যেমন আমরা দেখেছি যে ওয়েস্ট ওয়াটারের অনেকগুলো ট্রিটমেন্ট, কয়েক ধরনের ক্যাটাগরি ট্রিটমেন্ট আমরা দেখেছি না, ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, এরকম। এরকম ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজির মধ্যে আমাদের কয়েকটা টাইপের টেকনোলজি আমরা দেখতে পাই। যেমন হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ডিপোজিশন একটা, এরপরে হচ্ছে ইলেকট্রোকোয়াগুলেশন, ইলেকট্রোফ্লোটেশন, ইলেকট্রো অক্সিডেশন। এর মধ্যে এই যে কোয়াগুলেশন, ফ্লোটেশন, অক্সিডেশন, এগুলো কিন্তু আমরা ট্রেডিশনাল মেথডেও দেখে আসছি। ওই মেথড গুলারই জাস্ট ইলেকট্রোকেমিক্যাল ভার্সন হচ্ছে এগুলা। মানে ওই সিমিলার টাইপ অফ কাজ আমরা এখানে ইলেকট্রোকেমিক্যালি করবো আর কি, কোয়াগুলেশন, ফ্লোটেশন আর অক্সিডেশন। আচ্ছা, তো এই টেকনোলজি গুলো বিস্তারিত জানার আগে আমরা কয়েকটা টার্মের সাথে একটু আমাদের পরিচিত হতে হবে। এই টার্ম গুলো আর কি আসবে মাঝখানে মাঝখানে। যেমন হচ্ছে একটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। তো কারেন্ট ডেন্সিটিটা হচ্ছে প্রতি একটা ইলেকট্রোডের পার এরিয়া দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা। তো এই কারেন্ট ডেন্সিটির সাথে আবার ওই যে অনেক সময় ওই পলিউটেন্ট রিমুভাল এফিসিয়েন্সির কিছু সম্পর্ক আছে। তো মানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হইলে ইলেকট্রোড দিয়ে কি পরিমাণ পলিউটেন্ট রিমুভাল হবে সেটার একটা সম্পর্ক আছে। তো এই জন্য কারেন্ট ডেন্সিটিটা আমাদের জানা দরকার। এটা অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ারে আছে, এটার এককটা। এরপরে যেটা কারেন্ট ইফিসিয়েন্সি, হ্যাঁ, কারেন্ট ইফিসিয়েন্সিটা হচ্ছে যে এখানে একটা লর কথা বলা হচ্ছে, দেখো যে ফ্যারাডের ল। ফ্যারাডের ল অনুযায়ী তোমার একটা আদর্শ মানে কি বলে ইলেকট্রোকেমিক্যাল রিয়েকশনে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেই পরিমাণ মাস লিবারেট হওয়ার কথা আর কি, ওই ইলেকট্রোলাইট থেকে। তো মানে অর্থাৎ ওই রেশিওটা সমানুপাতিক হওয়ার কথা। ফ্যারাডের ল অনুযায়ী যে পরিমাণ আহ তোমার কারেন্ট ফ্লো হবে সেই পরিমাণ মাস ইলেকট্রোলাইট থেকে লিবারেট হওয়ার কথা আর কি হিসাবে। কিন্তু দেখা যায় বাস্তবে ওইটা সবসময় হয় না, কিছুটা কম বেশি হইতে পারে। তো ওইটাই তোমার হচ্ছে রেশিও করে দেখা হয় যে কি পরিমাণ কম বা বেশি আছে। তো কারেন্ট এফিসিয়েন্সি ওইটাই, যে দ্য রেশিও অফ অ্যাকচুয়াল মাস of a substance liberated from an electrolyte by the passage of current to the theoretical mass liberated according to Faraday's law। অর্থাৎ অ্যাকচুয়াল কি পরিমাণ মাস লিবারেট হচ্ছে ইলেকট্রোলাইট থেকে সেটার সাথে রেশিও করা হয় হচ্ছে থিওরিটিক্যাল মাসের সাথে। হ্যাঁ, তো ওইটা থেকে একটা যে রেশিও আসে ওখান থেকে বোঝা যায় যে কি পরিমাণ কারেন্ট এফিসিয়েন্সি আছে আর কি ওই ইয়েতে, ওই সেট আপে। তো এটাও আমাদের জন্য জানা জরুরি হয়, ওই পলিউটেন্ট রিমুভাল এফিসিয়েন্সি কি পরিমাণ হবে সেটা বোঝার জন্য আর কি। আর একটা হচ্ছে স্পেস টাইম ইল্ড, এটা হচ্ছে মাস অফ প্রোডাক্ট প্রডিউসড বাই দ্য রিয়েক্টর ভলিউম ইন ইউনিট টাইম। অর্থাৎ এখানে রিয়েক্টর হচ্ছে ওই যেই ভেসেলে বা যেই সেট আপে বা যেই পাত্রে আমাদের এই কাজটা হবে, ইলেকট্রোকেমিক্যাল প্রসেসটা হবে, সেটাই এখানে রিয়েক্টর, রিয়েক্টর ভলিউম।
তো এই রিয়েক্টর ভলিউমে প্রতি ইউনিট টাইমে কি পরিমাণ মাস প্রডিউস হচ্ছে, অর্থাৎ এই যে পলিউটেন্ট যে সেপারেশন হচ্ছে, হ্যাঁ, বা ক্যাথোডে বা অ্যানোডে গিয়ে যে জমা হচ্ছে পলিউটেন্ট গুলো, হ্যাঁ, এই মাস লিবারেশনটা কতটুকু, সেটাই হচ্ছে স্পেস টাইম ইল্ড আর কি। তাহলে এখানে তোমার ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজি এটা পড়ার সময় এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, যেখানে মূলত ওই পানিতে থাকা যে পলিউটেন্ট সেটাকে পজিটিভ নেগেটিভ চার্জ হিসেবে চিন্তা করে আমরা এটাকে সেপারেশন করব পানি থেকে। কিভাবে করব? ক্যাথোড এবং অ্যানোডের মাধ্যমে। কখনো কখনো দেখবা যে তোমার ক্যাথোডে ডিপোজিশন হচ্ছে ওয়েস্ট গুলো, আবার কখনো দেখা যায় যে অ্যানোডে ডিপোজিশন হচ্ছে। এটা মানে ওই ধরন অনুযায়ী, ওয়েস্টের ধরন অনুযায়ী কোথায় জমা হবে সেটা বোঝা যাবে। তো এটাই আমাদের বোঝার জন্য এই টার্মস গুলো আর কি অনেক সময় কাজে লাগে, যে কতটুকু কারেন্ট ডেন্সিটি, কতটুকু কারেন্ট এফিসিয়েন্সি, হ্যাঁ, বা স্পেস টাইম ইল্ড কত, এটা থেকে আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ আহ মানে পলিউটেন্ট রিমুভাল হবে আর কি। ঠিক আছে, তো তোমাদের করার কোনো প্রশ্ন থাকলে করতে পারো আর কি, হ্যান্ড রেজ করলেই হবে, আমি কোশ্চেন করার সুযোগ দেবো। আচ্ছা, এখন আসো ওয়ান বাই ওয়ান একটু দেখি সংক্ষেপে কোনটা কি। যেমন ইলেকট্রোকেমিক্যাল ডিপোজিশন, এটাই হচ্ছে ওই যে মেটাল রিমুভালের জন্য যে টেকনোলজিটা ইউজ হয় সেটা। তো এই যে একটা মেটাল লিস্ট দেওয়া আছে এখানে, দেখো যে নিকেল, কোবাল্ট, ক্রোমিয়াম, সিলভার আছে, গোল্ড আছে, তারপরে হচ্ছে আয়রন, কপার, জিঙ্ক, হ্যাঁ। তো এই ধরনের কেমিক্যাল গুলা তোমার ক্যাটালিস্ট হিসেবে অনেক ইউজ হয়, বিশেষ করে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলোতে। তারপর তারপর আরো কিছু ইন্ডাস্ট্রি আছে, যেমন অয়েল রিফাইনিং ইন্ডাস্ট্রি, ব্যাটারি, কেমিক্যাল প্রসেস, এয়ার ইমিশন কন্ট্রোল। এই জাতীয় ইন্ডাস্ট্রি গুলোতে এইসব মেটালের উপস্থিতি অনেক বেশি কম্পারেটিভলি, কারণ এগুলো দেখা যায় অনেক সময় ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়, বা আহ, যে কোনো প্রসেসে এগুলো আসতে পারে। বিশেষ করে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এগুলোর ইউজ অনেক বেশি থাকারই চান্স বেশি। তো এইসব মেটাল গুলো যখন মানে তোমার পানির সাথে চলে যাচ্ছে, বা পানির সাথে মিশে যাচ্ছে, তখন সেই পানিটাকে ট্রিটমেন্ট করে এই মেটালটা রিকভার করাটা হচ্ছে আমাদের মূল টার্গেট। একই সাথে কি করতেছি, আমরা পানি থেকে মেটাল রিমুভ করতেছি, এবং সেই সঙ্গে যখনই আমি রিমুভ করতেছি তখন এই মেটালটা কিন্তু আমি আবার রিকভারও করতে পারতেছি। ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজিতে এটা একটা সুবিধা, যে আমি যেই পলিউটেন্টটা আমি রিমুভ করতেছি পানি থেকে, একই সঙ্গে সেটা কিন্তু আমি আবার রিকভারও করতে পারতেছি। তো এখানে এটাই বলা হচ্ছে যে আচ্ছা, electrolysis has been widely used to extract metal from various solution and therefore to remove metals from water and to recycle these metals। অর্থাৎ একই সঙ্গে আমি ওয়াটার থেকে মেটাল রিমুভ করতেছি, আবার এটাকে আহ মানে রিকভার করে আবার রিসাইকেল বা ফার্দার কোন প্রসেসে আমরা এটা ইউজ করতে পারতেছি। তাইলে এই ইলেকট্রোকেমিক্যাল মেকানিজমে আমরা কি দেখতেছি, যে মেটাল রিকভারি ইজ বেসড অন দ্য ক্যাথোডিক ডিপোজিশন অফ মেটাল। ক্যাথোডিক ডিপোজিশন খেয়াল করো, আমরা যদি আগে এই ফার্স্টের ছবিটা একবার দেখে আসি, এখানে ক্যাথোডটা কি নেগেটিভ চার্জ যুক্ত। ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন বা ইলেকট্রোকেমিক্যাল যে প্রসেস, সেখানে কিন্তু ক্যাথোডটা সবসময় নেগেটিভ চার্জ যুক্ত থাকে। তাই নেগেটিভ চার্জ যুক্ত ক্যাথোডে আমাদের মেটালের যে পজিটিভ চার্জ, সেটা যে পজিটিভ চার্জ যুক্ত মেটালটা এই ক্যাথোডে গিয়ে ডিপোজিট হবে। এই জন্য এই কথাটা বলছে এখানে, যে ইলেকট্রোকেমিক্যাল মেকানিজম ফর মেটাল রিকভারি ইজ বেসড অন দ্য ক্যাথোডিক ডিপোজিশন অফ মেটাল। এখানে খেয়াল করো যে যে ইয়েটা দেওয়া হয়েছে রিয়াকশনটা, যে এখানে এটা বোঝাচ্ছে যে নেগেটিভ চার্জ যুক্ত যেটা, এটা হচ্ছে ক্যাথোড। আর মেটাল যেটা, এটা হচ্ছে পজিটিভলি চার্জ থাকে নর্মালি পানিতে। তো এইগুলো গিয়ে যখন ক্যাথোডে জমা হবে, ক্যাথোড থেকে সে ইলেকট্রন একসেপ্ট করবে, করে মেটালে পরিণত হবে, ওই ক্যাথোডে ডিপোজিটেড অবস্থায় থাকবে। ঠিক আছে, অর্থাৎ তোমার এই মেটাল গুলো ক্যাথোডে গিয়ে তোমার রিডিউসড হয়ে যাচ্ছে আর কি। রিডিউসড হয়ে সে মানে পরিপূর্ণ মেটালে পরিণত হচ্ছে। আগে পজিটিভলি চার্জ ছিল, সেটা ক্যাথোডে গিয়ে যখন ডিপোজিট হচ্ছে, তখন ক্যাথোড থেকে সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, করে মেটালে পরিণত হচ্ছে, এবং সেটা ওই ক্যাথোডে ডিপোজিটের অবস্থায় থাকতেছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে যে ইলেকট্রোলাইটিক রিকভারি অফ মেটালস ইনভলভ টু স্টেপ।
একটা হচ্ছে কালেকশন অফ হেভি মেটালস এন্ড স্ট্রিপিং অফ দ্য কালেক্টেড মেটালস। কালেকশন অফ হেভি মেটালস বলতে এই যে মেটাল গুলো যে ক্যাথোডে গিয়ে ডিপোজিট হচ্ছে সেটা, এবং যখন আমরা ওই ক্যাথোড থেকে স্ট্রিপিং করে এই মেটাল গুলাকে উঠায় ফেলবো তখন সেটাকে আমরা মানে রিকভার্ড অবস্থায় পাবো আর কি। এটাই বলতেছে যে স্ট্রিপিং অফ কালেক্টেড মেটালস। ওই ডিপোজিটেড যে মেটালটা সেটাকে আমরা কি করতে পারি, ক্যাথোডের বডি থেকে স্ট্রিপ করে করে উঠায় ফেলতে পারি। তো সেটাই হচ্ছে এভাবে আর কি মানে মেটালটা রিকভার করা পসিবল। আচ্ছা, তো এখানে তোমার ইলেকট্রোড যে ম্যাটেরিয়াল অর্থাৎ অ্যানোড হিসেবে কি ইউজ হবে আর ক্যাথোড হিসেবে কি ইউজ হবে। এখানে দেখতেছি যে অ্যানোড হিসেবে আমরা আইদার স্টিল ব্যবহার করা যেতে পারে অথবা ডিএসএ, যেটাকে বলা হয় ডাইমেনশনালি স্টেবল অ্যানোড। এটা একটা একটু স্পেশাল ওয়েতে প্রিপেয়ার করতে হয় ডাইমেনশনাল স্টেবল অ্যানোডটা, হুইচ ইজ মেড অফ কি বলছে থিন লেয়ার অফ মেটাল অক্সাইড অন টাইটেনিয়াম সাবস্ট্রেট। অর্থাৎ টাইটেনিয়ামের তৈরি মেটাল যে অ্যানোড সেটার উপরে যদি মেটাল অক্সাইডের আবরণ দেওয়া হয় তখন এটাকে ডাইমেনশনাল স্টেবল অ্যানোড বলা হয়, অর্থাৎ এটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না আর কি এই অ্যানোড গুলা। আর ক্যাথোড হিসেবে আমরা যে ধরনের মেটাল রিকভার করবো সেটাও ইউজ করতে পারবো চাইলে, যে এখানে বলা আছে এটা যে ক্যান বি দা মেটাল টু বি রিকভার, অথবা গ্রাফাইট কার্বন ফাইবারের ক্যাথোড ইউজ করা যাবে। এখানে আসলে যেহেতু এই যে মেটাল রিকভারির প্রশ্ন আসতেছে এবং মেটাল গুলো গিয়ে ওই ক্যাথোডে ডিপোজিশন হবে এরকম বা জারণ বিজারণের একটা ব্যাপার আছে, এবং এখানে স্বাভাবিকভাবেই ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের যে বিষয়টা এটা চলে আসে। তো সক্রিয়তার সিরিজ যেটা, তো ওইটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে মানে অর্থাৎ কি ধরনের মেটাল রিকভারি হবে সেটার সাথে অ্যাডজাস্ট করে হচ্ছে ক্যাথোড অ্যানোডের সিলেকশন করতে হবে আর কি। কারণ ওই সক্রিয়তা সিরিজের সাথে ওইটা যদি তোমার অ্যালাইন না থাকে তাহলে কিন্তু ওই মেটাল রিকভারি হবে না ঠিক, রিয়েকশনই তোমার টেক প্লেস করবে না এরকম। আচ্ছা, তো এই ধরনের ইলেকট্রোকেমিক্যাল ডিপোজিশন আমরা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেটাল সারফেস ফিনিশিং ইন্ডাস্ট্রি। তো যেখানে মেটাল নিয়ে অনেক কাজ হয় ওগুলোতে আসলে এই ধরনের টেকনোলজি বেশি দেখা যায়, মানে এই মেটাল ডিপোজিশনের যে টেকনোলজি সেটা। কারণ আমাদের ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে মেটালের উপস্থিতির কথা আমরা বলি এটা খুবই সামান্য, একদমই ট্রেস অ্যামাউন্ট আর কি। মানে ওটা মানে খুঁজে পাওয়াই মুশকিল যে আদৌ মেটাল আসছে কিনা, যদিও থাকে। তো ওটার জন্য আসলে এই টেকনোলজি অ্যাডপ্ট করাটা হয়তো বা ফিজিবল না, বা কস্টের সাথেও অনেক ব্যাপার স্যাপার আছে। কিন্তু যেখানে মেটাল নিয়ে কাজ হয়, যে মেটাল সার্ফেস ফিনিশিং ইন্ডাস্ট্রির কথা বলতেছে, তারপরে সার্কিট বোর্ডের ম্যানুফ্যাকচার করে যারা তারা, অথবা যারা ওই যে কি বলছে ইন দ্য প্রোডাকশন অফ প্রিসিয়াস মেটালস সাচ এস গোল্ড, অর্থাৎ গোল্ড রিকভারির কাজ যারা করে, এসব এরিয়াতে এই টেকনোলজি খুবই তোমার এফিশিয়েন্ট, কস্ট এবং এফিসিয়েন্সি সব দিক দিয়ে ভালো। আচ্ছা, তো এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি, মেটালস রিকভার্ড ক্যান বি অফ কোয়াইট হাই পিউরিটি, অর্থাৎ আমরা এখানে যে মেথডে আমরা পানি থেকে মেটাল সেপারেশন করতেছি এবং এরপরে যেভাবে ক্যাথোড থেকে মেটালটা রিকভার করতে পারতেছি, এটা এতে করে ওই মেটালটা আমরা একদম মানে পিওর ফর্মে পাবো আর কি, কন্টামিনেশন ছাড়া। আর লিমিটেশন এটাই যে ক্যান নট ট্রিট অল দ্য মেটালস আইদার টেকনিক্যালি অর ইকোনমিক্যালি। আর ইকোনমির কথা তো বললাম একটু আগে যে এখানে অনেক সময় মানে আহ তোমার কি কি পরিমাণ মেটাল এখান থেকে রিকভার হবে তার উপরে আসলে অনেকটা ডিপেন্ড করে, যেটা প্রসেস ইফিসিয়েন্সি বা কস্ট ইফিসিয়েন্সিটা কেমন হবে তার উপর। আর টেকনিক্যালি এই জন্য অনেক সময় সম্ভব নয়, যে যেটা বললাম যে সক্রিয়তা সিরিজের একটা বিষয় আছে, যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যেটা, তো ওইটা আগে বুঝতে হবে যে কোন মেটাল কোন ইয়েতে ক্যাথোডে বা অ্যানোডে তোমার রিয়েকশন করবে বা করবে না। ওইটার সাথে এখানে দেখা যাচ্ছে যে সব ধরনের মেটাল হয়তো রিকভার করা পসিবল ডিউ টু দ্য ক্যাথোড অ্যানোড লিমিটেশন। যাই হোক, এই তাইলে এই প্রসেসে আমরা ইলেকট্রোকেমিক্যাল ডিপোজিশন যেটা, এটা যেটা সামারি দ্বারা নিলো যে আমরা এই প্রসেস যদি ইউজ করি এখানে ক্যাথোডিক ডিপোজিশন হবে, প্রথম কথা হচ্ছে এটা। কারণ মেটাল গুলো ম্যাক্সিমামই কি পজিটিভ চার্জ যুক্ত থাকে পানিতে, তো এগুলো গিয়ে তোমার নেগেটিভ চার্জ যুক্ত ক্যাথোডে ডিপোজিশন হবে। তার মানে এটা ক্যাথোডিক ডিপোজিশন। এখান থেকে আমরা ইজিলি ওই মেটালটাকে আবার রিকভার করতে পারবো, এবং একই সাথে এটাকে পানি থেকেও সেপারেশন করা পসিবল। সো এই প্রসেসটা এই জন্য খুব ইফিশিয়েন্ট।
আচ্ছা, এরপর আসো, এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস, এটা হচ্ছে ইলেকট্রোকোয়াগুলেশন। কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, এটা আমরা কেমিক্যাল মেথড পড়ার সময় পড়েছিলাম, ট্রেডিশনাল মেথডে। মনে আছে নিশ্চয়ই তোমার? তো ওই ট্রেডিশনাল মেথডের কোয়াগুলেশন ফ্লোকুলেশনে কি ছিল, যে আমরা একটা কোয়াগুলেন্ট ব্যবহার করতাম, তাই না? যে অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক সালফেট, ফেরাস সালফেট, এগুলোতে ওই কোয়াগুলেন্ট গুলোর কাজ ছিল কি, যে ওই ওয়েস্ট পার্টিকেল গুলোকে একসাথে অ্যাকুমুলেটেড করা, জমাট বাঁধানো, এবং ফাইনালি এটাকে হচ্ছে ফ্লোকুলেটেড করা আর কি। মানে এই যে যখন তারা চার্জ নিউট্রাল হয়ে যাচ্ছিল কোয়াগুলেন্টের প্রভাবে, চার্জ নিউট্রাল হয়ে তারা ফ্লোকুলেশন বা একসাথে ফ্লক তৈরি করতেছিল। তো এটাই ছিল কি কোয়াগুলেশন ফ্লোকুলেশন টেকনিক। তো এখানেও ইলেকট্রো কোয়াগুলেশনেও আমরা ওই সিমিলার টেকনিকটাই এখানে নিয়ে আসার চেষ্টা করব, বাট এখানে আমরা বাইরে থেকে কোনো কোয়াগুলেন্ট অ্যাজ এ কেমিক্যাল এখানে অ্যাপ্লাই করব না। অর্থাৎ ট্রেডিশনাল মেথডে আমরা কোয়াগুলেন্টটা অ্যাজ এ কেমিক্যাল বাইরে থেকে পানিতে অ্যাড করতেছিলাম, তাই? কিন্তু যখন ইলেকট্রো কোয়াগুলেশন আমরা ব্যবহার করব, তখন এই কোয়াগুলেন্ট গুলো আমরা কোনো একটা ইলেকট্রোড থেকেই তৈরি করব। পানির মধ্যেই তৈরি হবে ওই কোনো একটা ইলেকট্রোড থেকে, আয়দার ক্যাথোড অথবা অ্যানোড থেকে। এবং সেটা ওই পানিতে ওইখানে উপস্থিত থাকবে। ওই এই মানে একসাথেই প্রসেসটা হবে, একদিকে কোয়াগুলেশন, কোয়াগুলেন্ট তৈরি হবে ইলেকট্রোড থেকে, আবার ওই কোয়াগুলেন্ট গুলো আবার পানিতে থাকা ওয়েস্টকে অ্যাকুমুলেটেড করতে হেল্প করবে আর কি। তো এটাই বলছে, দেখো, যে ইলেকট্রো কোয়াগুলেশন ইনভলভস দ্য জেনারেশন অফ কোয়াগুলেন্টস। প্রথম কথা হচ্ছে এটা, যে যে কোয়াগুলেন্টসটা আমরা ইউজ করব সেটা ইলেকট্রোকেমিক্যালি জেনারেশন হবে আর কি। দেন হচ্ছে কি, coagulants are generated by electrically dissolving aluminium or iron from aluminium or iron electrode. ঠিক আছে? এই যে এখানেই চলে আসলো যে কিভাবে আমরা কোয়াগুলেন্টটা পাবো। যেহেতু আমরা আগেও দেখেছি যে কোয়াগুলেশনের জন্য ওই অ্যালুমিনিয়াম আয়রনের আয়ন গুলো ইফিসিয়েন্টলি কাজ করে। তাহলে আমরা এখানে অ্যালুমিনিয়াম অথবা আয়রনের ইলেকট্রোড যদি ব্যবহার করি, হ্যাঁ, তাহলে সেখান থেকে, এবং এটা যদি অ্যানোডে ইউজ করি, অ্যানোডে যদি আমরা ব্যবহার করি অ্যালুমিনিয়াম অথবা আয়রন, সেখান থেকে তারা অ্যানোড কি করে, তোমার ওই ইলেকট্রন ছেড়ে দেয়। ওই ছেড়ে দিয়ে দিয়ে সে নিজে পজিটিভ চার্জ যুক্ত হয়, এবং ইলেকট্রন যখন মানে এইভাবে ছেড়ে দিচ্ছে ইলেকট্রন, তখন কি হচ্ছে, ওই অ্যালুমিনিয়াম বা আয়রনের ইলেকট্রোড থেকে অ্যালুমিনিয়াম আয়ন 3+ আয়ন, অথবা আয়রনের 3+4+, সরি 2+ আয়ন, এগুলো ওই অ্যানোড থেকে জেনারেট হয়ে হয়ে পানিতে চলে আসে। তো এটা বলছে যে মেটাল আয়ন জেনারেশন টেক্স প্লেস অ্যাট অ্যানোড এন্ড হাইড্রোজেন গ্যাস ইজ রিলিজড ফ্রম ক্যাথোড। অর্থাৎ এই আমরা যদি অ্যানোডের মধ্যে অ্যালুমিনিয়াম অথবা আয়রনের অ্যানোড ইউজ করি, সেটা যখন এরকম কারেন্ট ফ্লো হবে, তখন সে ইলেকট্রন ছাড়তে থাকবে ওই অ্যানোড গুলো, সেখান থেকে কি হবে, অ্যালুমিনিয়াম 3+ অথবা Fe2+ বা 3+, এই আয়ন গুলো আস্তে আস্তে রিলিজ হতে থাকবে পানিতে। একই সাথে ওই পানির যে তোমার ওই হাইড্রোজেন, তারপর অক্সিজেন, এগুলো গিয়ে তোমার কি হবে, ক্যাথোডে গিয়ে ওই হাইড্রোজেন গ্যাস তৈরি করবে আর কি। এই হাইড্রোজেন গ্যাস যেটা ক্যাথোডে তৈরি হবে, এটারও কাজ আছে। একদিকে অ্যানোড থেকে তাহলে কি হচ্ছে, কোয়াগুলেন্ট তৈরি হচ্ছে, আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে। তো এই হাইড্রোজেন গ্যাসটা আবার কি করবে, এখানে যে ফ্লোকুলেটেড মাস যেটা তৈরি হবে, অর্থাৎ এই অ্যালুমিনিয়াম বা আয়রনের যে কোয়াগুলেন্ট গুলো, সেগুলো যে যেই ওয়েস্ট গুলোকে যে অ্যাকুমুলেটেড করবে, সেটাকে ভেসে থাকতে হেল্প করবে হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা। ঠিক আছে? তো এটাই বলছে যে হাইড্রোজেন গ্যাস হেল্প ফ্লোট দ্য ফ্লোকুলেটেড পার্টিকেলস আউট অফ দ্য ওয়াটার। দিস প্রসেস অলসো কল ইলেকট্রোফ্লোকুলেশন। কোয়াগুলেশন ফ্লোকুলেশন সবসময় একসাথেই হয়। কোয়াগুলেশনের সময় কি হয়, যে ওয়েস্টের চার্জ নিউট্রালাইজেশন হয় উইথ দ্য হেল্প অফ কোয়াগুলেন্ট। আর যখন ফ্লোকুলেশন হবে, তখন এই নিউট্রালাইজড চার্জের যে ওয়েস্ট, সেগুলো একসাথে জমাট বেঁধে যাবে। আচ্ছা, তো এটাই বলছে যে অ্যালুমিনিয়াম এবং আয়রনের আয়ন সেগুলো খুবই ইফিসিয়েন্ট ফর এরকম মানে কোয়াগুলেশন ফ্লোকুলেশনের জন্য। এবং এই যে দ্য হাইড্রোলাইজড অ্যালুমিনিয়াম আয়নস ক্যান ফর্ম লার্জ নেটওয়ার্কস অফ, এই যে অ্যালুমিনিয়াম অক্সিজেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই যে এরকম একটা নেটওয়ার্ক তৈরি করে। অর্থাৎ যখন এই কোয়াগুলেন্ট গুলো প্রিপেয়ার হয়ে গেল এবং তারা পানিতে চলে গেল, তো পানিতে গিয়ে আবার এই অ্যালুমিনিয়ামের যে আয়ন গুলো, সেগুলো হাইড্রোলাইজড হয়ে যাচ্ছে, হয়ে এরকম একটার সাথে আরেকটা জোড়া লেগে লেগে একটা বিশাল নেটওয়ার্কের মতো তৈরি করে।
এই নেটওয়ার্কটাই তোমার ওই কেমিক্যালি সব পলিউটেন্টকে অ্যাবজর্ব করে ফেলে। ঠিক আছে, তাহলে ইলেকট্রোকোয়াগুলেশনের সময় আমার কাজ হচ্ছে যে অ্যানোডে আমার যে ধরনের কোয়াগুলেন্ট আমি চাই, অ্যালুমিনিয়ামের হোক বা আয়রনের হোক, সেটা অ্যানোড ইউজ করতে হবে। তাহলে সেখান থেকে আমার কোয়াগুলেন্ট প্রডিউস হবে। এই কোয়াগুলেন্ট গুলো পানিতে থাকা যে ওই পলিউটেন্ট সেটাকে অ্যাবজর্ব করবে এই যে নেটওয়ার্ক তৈরির মাধ্যমে। আর পাশাপাশি ক্যাথোডে যে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, সেই হাইড্রোজেন গ্যাসটা এই ফ্লোকুলেটেড যে আহ, মানে মাছটা আছে বা যে পলিউটেন্ট গুলো আছে সেটাকে পানিতে ফ্লোটেড থাকতে হেল্প করবে আর কি কিছু। তো এখানে এটা রিয়েকশনের মাধ্যমে দেখানো আছে যে কেমিক্যাল রিয়েকশন কি কি হবে, যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে। অ্যানোডে যে অ্যানোডে অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3+ হবে। এরপরে পানির কন্ডিশন অনুযায়ী পানিটা কি অ্যালকালাইন নাকি অ্যাসিডিক তার উপর ডিপেন্ড করে রিয়েকশনের ধরনের চেঞ্জ আসতে পারে। কিন্তু মূলত এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তো এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড গুলোই পরে ওই যে নেটওয়ার্কের মতো তৈরি করবে একটা সাথে একটা অ্যাড হয়ে, এবং পলিউটেন্ট অ্যাবসর্ব করবে আর কি। আর এই যে ক্যাথোডে, ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডের যে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে এটা এই রিঅ্যাকশনের মাধ্যমে হবে। ঠিক আছে, পানির অংশগুলো গিয়ে তোমার ওই ক্যাথোডে ইয়ে হবে যে কি বলে বিজারিত হবে হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে আর কি। আর আয়রনের ক্ষেত্রেও সিমিলার টাইপ অফ রিয়েকশন। আয়রনের ক্ষেত্রে প্রথমে Fe2+ তৈরি হবে, তারপরে আস্তে আস্তে ফার্দার রিয়েকশন এই যে অ্যাসিডিক বা অ্যালকালাইন কন্ডিশনের উপর ডিপেন্ড করবে কি ধরনের রিয়েকশন হবে। দেন Fe3+ ও তৈরি হতে পারে রিয়েকশন থেকে। আর ক্যাথোড রিয়েকশনটা সেমই, পানির হাইড্রোজেন যে আয়ন গুলো আছে সেগুলোকে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে রিডাকশন হয়ে। ঠিক আছে, তো এই হলো যে কেমিক্যাল রিয়েকশন, যে কিসের মাধ্যমে আমরা এই কোয়াগুলেন্টটা পাচ্ছি, এবং কোয়াগুলেন্ট গুলো দেন ফাইনালি কিভাবে পানিতে নেটওয়ার্ক তৈরি করতেছে, এবং ক্যাথোডে কি ধরনের রিয়েকশন হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে অ্যাডভান্টেজ কি, যে অনেক হাই পার্টিকুলেট রিমুভাল এফিসিয়েন্সি, অর্থাৎ মানে ওই সলিড ওয়েস্ট যেগুলো থাকে, ভাসমান সলিড ওয়েস্ট, হ্যাঁ সাসপেন্ডেড সলিড ওয়েস্ট রিমুভ করার জন্য এই টেকনোলজি খুবই ভালো, ইলেকট্রোকোয়াগুলেশন টেকনোলজি। এবং এটার কম্পারেটিভলি কস্টও কম আর কি। ওই অর্থাৎ ট্র্যাডিশনাল যে কোয়াগুলেশন ফর্কুলেশন তার তুলনায় ইলেকট্রোকোয়াগুলেশন মেথডের আমাদের খরচ কম আর কি, কারণ ওই এক্সেস কেমিক্যাল এখানে লাগতেছে না, আমরা পুরোটাই কিন্তু কি ইলেকট্রোকেমিক্যালি প্রডিউস করতেছি। জাস্ট ওই মানে ইলেকট্রিসিটি কস্ট যেটা সেটা এখানে জাস্ট হবে, সেটা দেখা যাচ্ছে ওই কেমিক্যাল কস্টের চেয়ে তুলনামূলকভাবে কম হয় আর কি, রিলেটিভলি লো কস্ট। আচ্ছা, এরপরে যেটা যে অ্যানোড ম্যাটেরিয়াল, আমরা তো অ্যানোড ম্যাটেরিয়াল তো দেখলামই যে যেই কোয়াগুলেন্ট আমরা চাই সেটার অ্যানোড ব্যবহার করতে হবে, তাই না? যদি অ্যালুমিনিয়াম কোয়াগুলেন্ট প্রয়োজন হয় তাহলে অ্যালুমিনিয়ামের হতে হবে অথবা আয়রনের হতে হবে। তো এখানে দেখা গেছে যে অনেক সময় আয়রনটা হচ্ছে কম্পারেটিভলি চিপার, দামের দিক থেকে অ্যালুমিনিয়াম এবং আয়রনের মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় যে অ্যালুমিনিয়ামের দাম কম, সরি আয়রনের দাম কম, কিন্তু আবার ইফিসিয়েন্সির দিকে হচ্ছে অ্যালুমিনিয়ামের ইফিসিয়েন্সি বেশি। অর্থাৎ চিপ হচ্ছে আয়রন, কিন্তু ইফিশিয়েন্ট বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এখন এই দুইটা শর্তকে কম্বাইন করার জন্য অনেক সময় দেখা যায় অ্যালুমিনিয়াম এবং আয়রন কম্বিনেশন করে ইউজ করা হয় অনেক সময়। অর্থাৎ দামটাও যাতে কিছুটা হাতে নাগালে রাখা যায়, আবার ইফিসিয়েন্সিটাও যাতে আমরা পরিপূর্ণভাবে পাই আর কি। আর ক্যাথোডে আমাদের রিকমেন্ডেড হচ্ছে স্টেইনলেস স্টিল ব্যবহার করা যেতে পারে, অথবা আম, তোমার যে কোনো সুইটেবল যে কোনো ক্যাথোড আর কি, হ্যাঁ ইউজ করা যাবে আর কি। আচ্ছা, এখানে কিছু ফ্যাক্টরের কথা বলা আছে, যে ইলেকট্রোকোয়াগুলেশন যে টেকনোলজিটা আমরা দেখলাম এখানে কিছু কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন কারেন্ট ডেনসিটি, যেটার কথা শুরুতে বলেছিলাম যে কারেন্ট ডেনসিটির সাথে অনেক সময় কোয়াগুলেন্ট কি উম, কি পরিমাণ হবে কোয়াগুলেশন বা পলিউটেন্ট রিমুভাল কি পরিমাণ হবে এটা ডিপেন্ড করে। তো এখানে দেখা গেছে যে
The supply of current to the coagulation system determines the amount of aluminum and iron release from respective electrode. তো দেখা গেছে যদি কারেন্ট ডেন্সিটি 20 থেকে 25 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার থাকে তখন এটা সবচেয়ে ইফিসিয়েন্টলি রিলিজ হয় আর কি। অর্থাৎ কারেন্ট ডেন্সিটি কিরকম তার সাথে এই আয়ন রিলিজের যে বিষয়টা এটা ওতপ্রোতভাবে জড়িত। কারেন্ট ডেন্সিটি পারফেক্টলি না হইলে আয়নটা ঠিক মতো রিলিজ হবে না। এরপরে পিএইচ এর একটা ইফেক্ট আছে। আমরা দেখলাম যে পানির 2 ধরনের পিএইচ এখানে থাকা পসিবল। একটু আগে রিয়েকশনের মধ্যে দেখতেছিলাম যে অ্যালকালাইন হতে পারে অথবা অ্যাসিডিক হতে পারে। তো দেখা গেছে যে এই ইলেকট্রোড যদি তোমার অ্যালুমিনিয়ামের হয় তখন এটা নিউট্রাল পিএইচ এ ভালো কাজ করে আর কি। এটার এফিসিয়েন্সিটা এটা কি পরিমাণ কোয়াগুলেন্ট রিলিজ করবে বা কি পরিমাণ পলিউটেন্ট এটা রিমুভ করবে সেটা। আর যদি হচ্ছে আয়রন ইলেকট্রোড হয় তখন যদি পানিটা কিছুটা অ্যালকালাইনের দিকে থাকে তখন ভালো এফিসিয়েন্টলি কাজ করে আর কি। আর প্রেজেন্স অফ সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে যে সোডিয়াম যে আমরা এমনিতেও দেখেছি যে ইলেকট্রোকেমিক্যাল যে রিয়েকশন ওইখানে যদি আমরা কিছুটা সোডিয়াম ক্লোরাইড অ্যাড করি তাহলে এটার কন্ডাক্টিভিটি বাড়ে। অর্থাৎ মানে ওই কারেন্ট ফ্লো এই কন্ডাক্টিভিটি এটা বাড়ানো পসিবল হচ্ছে যদি আমরা কিছুটা ইলেকট্রোলাইট অ্যাড করি, এই যে সোডিয়াম ক্লোরাইড এই টাইপের কিছু যদি অ্যাড করি, এতে করে পাওয়ার কনজাম্পশনও কম হবে। কন্ডাক্টিভিটি যত বাড়বে পাওয়ার কনজাম্পশন তত কম হবে আর কি। আর ফাইনালি যেটা টেম্পারেচারের সাথেও কিছুটা সম্পর্ক আছে। দেখা গেছে যে পানির টেম্পারেচার যদি ওই 60 ডিগ্রির আশেপাশে থাকে তাহলে সবচেয়ে ইজি মানে সবচেয়ে বেশি কারেন্ট ইফিসিয়েন্সি পাওয়া যায়। তো এই যে মাস লিবারেশনের যে বিষয়টা ওইটা সবচেয়ে ইফিসিয়েন্ট হয় হচ্ছে পানির টেম্পারেচার যদি 60 ডিগ্রির কাছাকাছি থাকে আর কি। তো এর চেয়ে বেশি বাড়লে আবার হচ্ছে কারেন্ট ইফিসিয়েন্সি কমে যায় টেম্পারেচার, এবং মানে 60-র আশেপাশে থাকাটাই আর কি দেখা গেছে সবচেয়ে ভালো কারেন্ট ইফিসিয়েন্সি দেয় আর কি। আচ্ছা, এরপরে অ্যাপ্লিকেশন এরিয়া অর্থাৎ ইলেকট্রোকোয়াগুলেশন এটা আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি? মূলত যেখানে সাসপেন্ডেড সলিড থাকবে। ইলেকট্রোকোয়াগুলেশনের বিষয়টা ওখানে আসবে যেখানে সাসপেন্ডেড সলিডের অ্যামাউন্ট বেশি থাকবে এবং ওই সলিড গুলা সহজে সেটেলেবল না বা ফিল্টারেবল না, আদার কোনো ওয়েতে এগুলোকে সেপারেশন করা যাচ্ছে না, তখনই এই কোয়াগুলেশন টেকনিকটা ভালো কাজ করে আর কি। ওই ধরনের সাসপেন্ডেড সলিড যদি থাকে তখন আমাদের ইলেকট্রোকোয়াগুলেশন ইয়ে করতে পারবো, যেমন হচ্ছে অথবা অয়েল গ্রিজ রিমুভালের ক্ষেত্রেও এটা ভালো কাজ করে। কারণ ওই যে যেহেতু আমরা দেখলাম যে পলিউটেন্টটা অ্যাবজর্ব হয়ে যায় যে অ্যালুমিনিয়ামের যে নেটওয়ার্ক সেটার মধ্যে বা আয়রনের নেটওয়ার্কটার মধ্যে, অয়েল বা গ্রিজি কম্পোনেন্ট থাকলেও সেটা এর ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। আবার যেহেতু ওই যে হাইড্রোজেন গ্যাস থাকে ওটা অয়েল গ্রিজকে ফ্লোট করে রাখতেও হেল্প করে। কাজে এই প্রসেসে মোটামুটি আমার সাসপেন্ডেড সলিড এবং অয়েল গ্রিজ দুইটাই রিমুভ করা পসিবল এফিশিয়েন্ট। এরপরে কি যে ইট ইস ভেরি ইফেক্টিভ ইন কোয়াগুলেটিং দ্য কলোইডিয়াল ফাউন্ড ইন ন্যাচারাল ওয়াটার সো দ্যাট রিডিউস দ্য টার্বিডিটি এন্ড কালার। অর্থাৎ এই সাসপেন্ডেড সলিডের কথাই বলা হচ্ছে এখানে যে এগুলো থাকলে ওই পানি তোমার অনেক ঘোলা লাগে দেখতে বা পানির যে কালার এই এই প্রসেস যদি করা হয় এখানে কিছুটা কালার রিমুভ, পুরোপুরি না হলেও কালারের বেশ কিছু পার্ট ওই অ্যালুমিনিয়াম অথবা আয়রনের যে নেটওয়ার্ক ওইখানে অ্যাবজর্ব হয়ে যায় আর কি। আর যেহেতু সাসপেন্ডেড সলিড সিগনিফিকেন্টলি রিমুভ হয় এখানে টার্বিডিটিটাও কমানো সম্ভব। অর্থাৎ ঘোলাটে যে অ্যাপিয়ারেন্স পানি সেটা। এরপরে কি ইট ইজ অলসো ইউজড ইন দ্য রিমুভাল অর ডিস্ট্রাকশন অফ অ্যালজি অ্যান্ড মাইক্রো অর্গানিজম। অর্থাৎ এই ইলেকট্রোকোয়াগুলেশন ইউজ করলে আমরা অনেক সময় কিছু প্যাথোজেন রিমুভ করতে পারি, এই যে অ্যালজি মাইক্রো অর্গানিজম অথবা মানে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো যদি থাকে এগুলো অনেক সময় অ্যাবজর্ব হয়ে যায় আর কি। আর ইট হ্যাজ বিন এমপ্লয়েড ইন ট্রিটিং মিউনিসিপাল সুয়েজ, কেমিক্যাল ফাইবার, ওয়েস্ট ওয়াটার, অয়েল ওয়াটার ইমপালশন। কোথায় ইউজ হয় এটা মেনশন করে দিচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এই গেল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এটা গেল 2 নাম্বার মেথড যেটা আমরা করলাম ইলেকট্রো কোয়াগুলেশন। তাহলে ইলেকট্রো কোয়াগুলেশনের সামারি কি দাঁড়াইলো যে আমরা একটা অ্যানোড ম্যাটেরিয়াল ব্যবহার করব যেখান থেকে কোয়াগুলেন্ট তৈরি হবে, আইদার অ্যালুমিনিয়াম অথবা আয়রনের। দেন সেটা আমার ওই পানির মধ্যে থাকা পলিউটেন্টকে অ্যাবজর্ব করে নিবে
পাশাপাশি ক্যাথোডে যে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে সেটাই অ্যাবজর্ব হয়ে যাওয়া যে ওয়েস্ট সেটাকে পানিতে ফ্লোট করে রাখতে হবে। তো ফ্লোটেড কন্ডিশন থেকে এই পানি থেকে সেপারেশন করাটা ইজি আর কি ওয়েস্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন আসলে 3 নাম্বার যে মেথড সেটা হচ্ছে ইলেকট্রোফ্লোটেশন। ইলেকট্রোফ্লোটেশন এই টেকনিকটা কিন্তু ইলেকট্রো কোয়াগুলেশনের সাথে বেশিরভাগ ক্ষেত্রে কম্বাইন্ড অবস্থায় থাকে। একটা তো আমরা দেখলামই যে ওই যখন ইলেকট্রো কোয়াগুলেশন হচ্ছে তখনই কিন্তু হাইড্রোজেন গ্যাস প্রডিউস হওয়ার মাধ্যমে ওইখানে একটা গ্যাস ফর্ম করতেছে এবং ওইটাকে ওই পলিউটেন্ট গুলোকে ফ্লোটেড রাখতেছে। তো ওইটাকে আরেকটু ফ্যাসিলিটেট করার জন্য অনেক সময় আলাদা ইলেকট্রোফ্লোটেশন ইউনিট ইউজ করা হয়। অর্থাৎ এখানে আলাদাভাবে তোমার গ্যাসই প্রডিউস হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস। এই সেলটাতে আর কি ইলেকট্রোফ্লোটেশনের জন্য যে সেলটা তৈরি করা হবে এখানে পার্টিকুলারলি 2 ধরনের গ্যাস প্রডিউস হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন। মানে দুইটা গ্যাসই কি করবে, পলিউটেন্টকে ফ্লোটেড রাখতে হেল্প। তো এটাই বলতেছে যে electroflotation is a simple process that floats pollutant to the surface of the water body by tiny bubbles of hydrogen and oxygen gas generated from water electrolysis. অর্থাৎ এখানে ওয়াটারটাই তোমার ক্যাথোড এবং অ্যানোডে ডিভাইড হয়ে তোমার গ্যাস প্রডিউস করবে। ঠিক আছে, তো ক্যাথোডে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে তৈরি হবে অক্সিজেন গ্যাস। তো এই রিয়াকশন গুলাকে ওই বলা হয়, কি বলে, হাইড্রোজেন ইভলিউশন রিয়াকশন আর অক্সিজেন ইভলিউশন রিয়াকশন। অর্থাৎ ক্যাথোডে যে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন ইভলিউশন রিয়াকশন, আর অ্যানোডে যে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে অক্সিজেন ইভলিউশন রিয়াকশন। তো এটার সেলটা কি নিয়ে তৈরি, টিপিক্যালি ইএফ অর্থাৎ ইলেকট্রোফ্লোরেশন যে সিস্টেম, it consists of 2 electrodes, a power supply and a sludge handling unit. এবং electrodes are typically placed at the bottom of the cell and they can be placed horizontally or vertically. And EF is typically combined with EC. EC মানে হচ্ছে ইলেকট্রোকোয়াগুলেশন। অর্থাৎ ইলেকট্রোকোয়াগুলেশন এবং ইলেকট্রোফ্লোটেশন এই দুইটা টেকনোলজি বেশিরভাগ ক্ষেত্রে একসাথে ইউজ হয়, আলাদা আলাদা ভাবে ইউজ কমই হয়, একসাথে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। তো এতে করে ওই যে কলোইডিয়াল যেসব পার্টিকেল অথবা অয়েল গ্রিস যেসব রিমুভালের বিষয় থাকে এটা ইফিসিয়েন্টলি রিমুভ হয় আর কি। আচ্ছা, ইলেকট্রোফ্লোটেশন এটা খুবই সিম্পল টেকনিক, যেটা তো বললামই যে এখানে জাস্ট ওয়াটার ইলেকট্রোলাইসিসের মাধ্যমে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। তো এখান থেকে আমাদের মানে পারফরমেন্সটা কিভাবে করা হবে, যে কি পরিমাণ পলিউটেন্ট রিমুভাল হচ্ছে। ইলেকট্রোফ্লোটেশন একটা সিস্টেমের এটার পারফরমেন্সটা তোমার ইভালুয়েট করা হয় কিভাবে, যে কি পরিমাণ পলিউটেন্ট সে রিমুভ করতে পারতেছে তার উপরে, এবং এই পলিউটেন্ট রিমুভ হলে তার কি পরিমাণ পাওয়ার কনজাম্পশন হচ্ছে, ঠিক আছে, অথবা কেমিক্যাল কনজাম্পশন কিরকম হচ্ছে তার উপর। এবং এই পলিউটেন্ট রিমুভাল এফিসিয়েন্সিটা আবার ডিপেন্ড করা হচ্ছে যে বাবল সাইজের উপর। বাবল সাইজ বলতে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস যে প্রডিউস হচ্ছে দুইটা ইলেকট্রোডে, সেখানে বাবল সাইজ গুলো কিরকম, গ্যাসের যে বাবল, এই বাবল সাইজটা যত ছোট হয় নর্মালি তত বেশি পলিউটেন্ট রিমুভাল এফিসিয়েন্সি ভালো হয়। আচ্ছা, আর আরেকটা কি বলছে যে পাওয়ার কনজাম্পশনের কথা যেটা আসতেছে, যে ওই মানে এই সেলটার ইফিসিয়েন্সি কিছুটা পাওয়ার কনজাম্পশনের উপর ডিপেন্ড করে। এই পাওয়ার কনজাম্পশন আবার ডিপেন্ড করে যে সেলের ডিজাইনের উপর, ইলেকট্রোড ম্যাটেরিয়াল গুলা কি দিয়ে তৈরি এবং তারা তাদের অবস্থান, হ্যাঁ, তাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন তার উপর। তাহলে এই ফ্যাক্টর গুলা যদি আমরা একটু খেয়াল করি, যে প্রথমে আসতেছে পিএইচ। এই পিএইচটা তোমার ওই বাবুলের সাইজের সাথে পিএইচ এর একটা সম্পর্ক আছে। তো দেখা গেছে যে যত পানি যত নিউট্রাল কন্ডিশনে থাকে, পানির পিএইচ যত নিউট্রাল থাকবে, এই বাবল সাইজ তত ছোট হবে, সেটা হাইড্রোজেন গ্যাসের হোক বা অক্সিজেন গ্যাসের। তো বাবল সাইজ সবচেয়ে ছোট সাইজের থাকার জন্য আমাদের পানির পিএইচটা নিউট্রালে থাকাটা খুবই জরুরি। এবং এখানে আমরা যদি খেয়াল করি যে পানির কি বলে বাবল সাইজ কেন ছোট হইতে হবে, মাইক্রো বাবলস, এর নামই হচ্ছে মাইক্রো বাবলস। তো বাবলের সাইজ যদি অনেক বেশি বড় হয়ে যায় এইগুলো ইটসেলফ খালি ফ্লোট করতে থাকবে, মানে ওই পলিউট্যান্টকে সে সাথে নিয়ে ফ্লোট করবে না। তারা নিজেরাই খালি অনেক বড় সাইজের বাবল হলে নিজেরাই ফ্লোট করতে থাকবে আর কি।
কিন্তু যদি টাইনি সাইজের হয় অথবা মাইক্রো বাবল যেটা ছোট ছোট সাইজের হয়, তখন তারা ওই পলিউটন গুলাকে পানিতে ভেসে থাকতে হেল্প করতে পারবে আর কি। এই জন্য ওই পিএইচ নিউট্রালে থাকাটা আর কি জরুরি, ওই অক্সিজেন এবং হাইড্রোজেনের বাবল সাইজ ছোট রাখার জন্য। এরপরে কারেন্ট ডেন্সিটির সাথেও তোমার এই বাবল সাইজের একটা সম্পর্ক আছে। দেখা গেছে যে কারেন্ট ডেন্সিটি যত বেশি হবে তত বাবল সাইজ কম হবে আর কি। যেহেতু আমাদের বাবল সাইজ কম থাকাটাই হচ্ছে আমাদের জন্য এফিশিয়েন্ট, সবচেয়ে ভালো। এবং দেখা গেছে যে কারেন্ট ডেন্সিটি যত বেশি থাকে বাবলের সাইজ তত ছোট থাকে আর কি। তো এটা ওইখানে মেনটেন করতে হয়। আর আরেকটা যেটা যে ইলেকট্রোডের অ্যারেঞ্জমেন্ট। তো এই বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রোড অ্যারেঞ্জমেন্ট মানে এই ইলেকট্রোফ্লোটেশনের যে সেলটা বা ওই যে রিয়েক্টরের মধ্যে ইলেকট্রোফ্লোটেশন হয়, সেখানে ট্র্যাডিশনালি বেশিরভাগ ক্ষেত্রেই তোমার ক্যাথোড এবং অ্যানোডটা সেলের নিচে থাকে, বটমে সাজানো থাকে। এই যে এই কনভেনশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা খেয়াল করো। এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যানোডটা থাকে নিচে, তার 10 সিএম বা 50 সিএম উপরে থাকে হচ্ছে অ্যানোড, সরি ক্যাথোড। ক্যাথোড নিচে, সরি অ্যানোডটা নিচে থাকে এবং ক্যাথোডটা থাকে 10 থেকে 50 মিলিমিটার উপরে। এই যে এখানে যদি খেয়াল করো, তো এইভাবে অ্যারেঞ্জমেন্ট থাকার কারণে যে সমস্যাটা হয় যে এই অ্যানোডে যে অক্সিজেন গ্যাসটা প্রডিউস হয়, অ্যানোডটা তো নিচে আছে, অ্যানোডে যে অক্সিজেন গ্যাসটা তৈরি হয় সেটা এই ক্যাথোডটা পার হয়ে সহজে উপরের দিকে যেতে পারে না। এটা ট্র্যাডিশনাল অ্যারেঞ্জমেন্ট এইভাবেই সব করা হতো যে ক্যাথোড অ্যানোড দুইটাই সেলের বটমে থাকতো এবং অ্যানোডটা থাকতো নিচে, তার 10 to 50 মিলিমিটার উপরে থাকতো ক্যাথোড। তো এতে যে সমস্যাটা হচ্ছে যে অ্যানোডে অক্সিজেন গ্যাস যেটা তৈরি হচ্ছে সেটা ওই ক্যাথোডটা পার হয়ে উপরের দিকে যেতে পারতো না আরকি। তো এতে করে তোমার কিছুটা ফ্লোটেশনের যে ইফিসিয়েন্সিতে কিছুটা বাধাগ্রস্ত হতো। তো এটাকে চেঞ্জ করে যে এই যে নোভেল অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন, অর্থাৎ পাশাপাশি ইলেকট্রন গুলোকে সাজানোর জন্য সাজেস্ট করা হয় যে এই ফ্লোটেশন ইউনিটে ক্যাথোড এবং অ্যানোড থাকবে সাইড বাই সাইড। তো এইভাবে করে রাখাতে পরে দেখা গেছে যে এটার ইফিসিয়েন্সি ভালো আসে আর কি, যেহেতু তখন দুইটা থেকে গ্যাসটা ইফিসিয়েন্টলি উপরের দিকে যেতে পারে আর কি। ঠিক আছে, তাইলে এই কয়টা জিনিস মাথায় রাখলে তোমার ফ্লোটেশন টেকনিক যেটা, এটা খুবই সিম্পল এবং ভালোভাবে করা সম্ভব। তাহলে কি কি দেখলাম যে পিএইচ নিউট্রাল থাকতে হবে ফর দ্য মিনিমাম সাইজ অফ হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস বাবলস। আরেকটা হচ্ছে কারেন্ট ইফিসিয়েন্সি ভালো হতে হবে, অর্থাৎ পারফেক্ট অ্যামাউন্টের কারেন্ট ইফিসিয়েন্সি কারেন্ট ডেন্সিটি হতে হবে যাতে করে বাবল সাইজটা সবচেয়ে ছোট অবস্থায় থাকে। আর হচ্ছে ইলেকট্রোডের যে অ্যারেঞ্জমেন্ট সেটা হইতে হবে সাইড বাই সাইড, যাতে গ্যাসটা ভালোভাবে উপরের দিকে ভেসে থাকতে পারে আর কি, মানে পলিউটনকে ভাসিয়ে রাখতে পারে। ঠিক আছে, তো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, যদি বুঝতে সমস্যা হয় বলতে পারো। আমি কি একটু ফাস্ট যাচ্ছি আসলে এটা পড়াতে, যদি তোমরা কোথাও আহ বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করতে পারো, হ্যান্ড রেজ করতে। আচ্ছা, অ্যাপ্লিকেশন এরিয়া, এই ফ্লোটেশন টেকনিকটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? মূলত কি বলতেছে যে মিনারেল রিকভারি রিমেইনস দ্য মেজর ইউজার অফ ইলেকট্রোফিটেশন। তো যেখানে মিনারেল রিকভারির কাজ করা হয় সেখানে ইলেকট্রোফিটেশন টেকনিকটা আমাদের ভালো কাজ করে আর কি। যেখানে অয়েল মিল ইফ্লুয়েন্ট অয়েলি সাবস্টেন্স অথবা মানে অয়েলি সাবস্টেন্স যদি কোনো আহ পানি থেকে আমরা রিমুভ করতে চাই, তখনও ইলেকট্রোফিল্ট্রেশন ইউনিট ভালো কাজ করবে। সেটাকে যেহেতু এখানে পলিউটনটাকে ভাসায় রাখা এটার মূল কাজ এই ইউনিটের, অয়েল ব্রিজ এগুলো থাকলে এটাকে ভাসায় রাখার জন্য এই ইউনিটটা ভালো কাজ করে। ওয়েস্ট ওয়াটার ফ্রম কুক প্রোডাকশন, মাইনিং ওয়েস্ট ওয়াটার, ফুড প্রসেসিং, হ্যাঁ, ফ্যাট কন্টেনিং সলিউশন, ডেইরি ওয়েস্ট ওয়াটার, আরবান সুয়েজ, কলোডিয়াল পার্টিকেলস, হেভি মেটাল কন্টেনিং ইনফ্লুয়েন্স। অর্থাৎ যেখানে আমরা যদি খেয়াল করি, এখানে অ্যাপ্লিকেশন এরিয়ায় বেশিরভাগ ক্ষেত্রে যেই ওয়াটার গুলোতে ফ্যাট বা অয়েল গ্রিজ জাতীয় কম্পোনেন্ট আছে সেখানে এই ফ্লোটেশন ইউনিটের ব্যবহারটা সবচেয়ে বেশি আর কি। হুম,
এখন আসো যে 4 নাম্বার যে মেথডটা, 4 নাম্বার মেথডটাই হচ্ছে লাস্ট মেথড, এটা হচ্ছে ইলেকট্রো অক্সিডেশন। তাহলে আমরা অক্সিডেশন দেখে আসছি তাই না ট্রেডিশনাল মেথডে। অক্সিডেশন ছিল মূলত কি, যে আমরা একটা অক্সিডেন্ট ইউজ করতাম, বিশেষ করে যেসব নন বায়োডিগ্রেডেবল যেসব পলিউটেন্ট থাকে। পলিউটেন্ট মানে অর্গানিক কম্পোনেন্টের মধ্যে দুই ধরনের অর্গানিক কম্পোনেন্ট থাকতে পারে, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল যেটার জন্য আমরা বায়োলজিক্যাল মেথড ইউজ করতে পারি, আর কিছু ছিল যে নন বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ড, সেগুলোকে আমরা রিমুভ করার জন্য কেমিক্যাল অক্সিডেশনের আশ্রয় নিতে পারি। তো তো সেই কেমিক্যাল অক্সিডেশন আমরা ট্রেডিশনাল মেথডে দেখে আসছিলাম, যদিও সেখানে আরেকটা ছিল অ্যাডভান্স অক্সিডেশন মেথড ছিল, যেখানে আমরা ওই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তোমার কি বলে হাইড্রোক্সিল ফ্রি রেডিকেল তৈরি হওয়ার মাধ্যমে একটা অক্সিডেশন প্রসেস দেখে আসছিলাম ট্রেডিশনাল। ঠিক আছে, তো ওই যে হাইড্রোক্সিল ফ্রি রেডিকেল তৈরি করার যে বিষয়টা, এটারই একটা মানে মানে ইউজ আমরা এখানে দেখবো, যে ইলেকট্রো অক্সিডেশন প্রসেস যখন আমরা করব তখন। তাহলে ইলেকট্রো অক্সিডেশন প্রসেসটা আমাদের টার্গেট থাকবে যে একটা অক্সিডেন্ট প্রডিউস করা, যেটা আমরা অ্যানোড থেকে তৈরি করবো আর কি। একটু আগে আমরা যেমন যে কোয়াগুলেন্ট তৈরি করলাম, হ্যাঁ, অ্যানোড থেকে, একইভাবে আমরা অ্যানোড থেকে এখানে কি তৈরি করবো, অক্সিডেন্ট প্রডিউস করবো, যেটা পলিউটেন্টকে অক্সিডাইজ করতে হেল্প করবে। এখানে আমরা বাইরে থেকে কোনো কেমিক্যাল অক্সিডেন্ট এখানে অ্যাপ্লাই করবো না, যে অক্সিডেন্টটা আমাদের কাজে লাগবে সেটা আমরা ইলেকট্রোকেমিক্যালি তৈরি করব এবং অ্যানোড থেকে এটা প্রডিউস করা। আচ্ছা, তো এটাকে এই জন্য এটাকেও কিন্তু অ্যাডভান্স অক্সিডেশন প্রসেসই বলতেছে। এই যে খেয়াল করো, যে ইলেকট্রো অক্সিডেশন অলসো নন এজ অ্যানোডিক অক্সিডেশন ইজ এ টেকনিক ইউজড ফর ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট মেইনলি ফর ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্স এন্ড ইট ইজ এ টাইপ অফ অ্যাডভান্স অক্সিডেশন প্রসেস। ঠিক আছে, তো এখানে আমাদের মূলত জেনারেল লেআউট কি কি থাকবে, এখানে ইলেকট্রো অক্সিডেশনের মধ্যে দুইটা ইলেকট্রোড থাকবে অপারেটিং অ্যাজ অ্যানোড এন্ড ক্যাথোড, কানেক্টেড টু এ পাওয়ার সোর্স অ্যাজ ইউজার। তো যখন একটা এনার্জি ইনপুট করা হবে, সাফিসিয়েন্ট সাপোর্টিং ইলেকট্রোলাইট যখন দেওয়া হবে, তখন কি হবে, স্ট্রং অক্সিডাইজিং স্পিসিস আর ফর্ম which interact with the contaminants and degrade them. ঠিক আছে, the refractory compounds are thus converted into reaction intermediates and ultimately into water and carbon dioxide by complete mineralization. রিফ্রেক্টরি কম্পাউন্ড বলতে নন বায়োডিগ্রেডেবল কম্পাউন্ড বোঝায়। রিফ্রেক্টরি টার্মটার মানে হচ্ছে যেসব ওয়েস্ট গুলো নন বায়োডিগ্রেডেবল তাদেরকে মিন করে আর কি। তো এই কম্পোনেন্ট গুলো সুন্দর একদম ডিভাইডেশন হয়ে আহ, পানি কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, কমপ্লিট মিনারেলাইজেশন অর্থাৎ পরিপূর্ণভাবে ব্রেকডাউন হবে আর কি। এই বুঝতে। আচ্ছা, এরপরে এটা আর কি বলছে, যে ইলেকট্রো অক্সিডেশন হ্যাজ রিসেন্টলি গ্রোন ইন পপুলারিটি ফর ইটস ইজি সেটআপ and effectiveness in treating harmful and recalcitrant organic pollutants which are typically difficult to degrade with conventional wastewater treatment process. অর্থাৎ যেসব অর্গানিক পলিউটেন্টকে দেখা গেছে যে ট্রেডিশনাল মেথডে রিমুভ করা যাচ্ছে না, তাদের জন্য এই ইলেকট্রো অক্সিডেশন প্রসেস গুলা ভালো কাজ করে আর কি। মানে খুব ইফিসিয়েন্ট সেগুলাকে রিমুভ করা যায়। তার মানে কিছু ডিফিকাল্ট টু রিমুভ অর্গানিক পলিউটেন্টকে আমরা ইলেকট্রো অক্সিডেশন প্রসেসে রিমুভ করতে পারবো। এবং যেহেতু এটাতে কোনো এক্সটার্নাল কেমিক্যাল লাগে না, কোনো কেমিক্যাল অক্সিডেশনের জন্য যেমন আমাদের কেমিক্যাল অক্সিডেন্ট লাগে, এরকম কিছু লাগে না। এই জন্য এখানে কম্পারেটিভলি এটা কিন্তু মানে কস্ট ইফেক্টিভ এই প্রসেসটা। আচ্ছা, তো এখানে কোন কোন কম্পোনেন্ট এটার মাধ্যমে আমরা রিমুভ করতে পারি এটার একটা লিস্ট দেওয়া আছে। দেখো, যে ইলেকট্রো অক্সিডেশন হ্যাজ বিন অ্যাপ্লাইড to treat a wide variety of harmful and non-biodegradable contamination, যেমন কি কি, ইনক্লুডিং অ্যামোনিয়া, সায়ানাইড, ফেনল, ক্লোরোফেনল, অ্যানিলিন, টিসি, ট্রাইক্লোরিথিলিন, যেটা ভেরিয়াস ডাইস, সালফেক্টেন্টস, পেস্টিসাইড, ড্রাগস এন্ড ল্যান্ডফিল লিচেট। অর্থাৎ এই জিনিসগুলো তোমার হচ্ছে এগুলো নর্মাল যেসব ট্রেডিশনাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট মেথড আছে, সেখানে এই জিনিসগুলাকে আমরা ওইভাবে কমাতে পারি না বা রিডিউস করতে পারি না। তো এটার জন্য ইলেকট্রো অক্সিডেশন প্রসেস খুব ভালো কাজ করছে। ইলেকট্রো অক্সিডেশন আমাদের দুই ধরনের ইলেকট্রো অক্সিডেশন আছে। আর এখানে আরেকটা যেটা এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, যে কিছুটা অপারেশন কস্ট বেশি।
মানে অপারেশন কস্ট বলতে এই ইলেকট্রো অক্সিডেশন প্রক্রিয়াটা চালানোর যে খরচ সেটা দেখা যাচ্ছে কম্পারেটিভলি বেশি হয়ে যাওয়াতে এটা অনেক সময় অন্যান্য কিছু টেকনোলজির সাথে কম্বাইন করে ইউজ করা হয়, যেমন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। তো বায়োলজিক্যাল ট্রিটমেন্টের সময় কি হয় যে অর্গানিক কম্পাউন্ডের বেশিরভাগ অংশ যেগুলো বায়োডিগ্রেডেবল সেগুলো সেই অর্গানিক কম্পোনেন্ট গুলো বায়োলজিক্যাল মেথডে রিমুভ হয়ে যায়, সে কারণে কিছুটা পলিউটেন্টের লোড কমে যায়। এরপরে বাদ বাকি যেগুলো নন বায়োডিগ্রেডেবল থাকে সেটা আমরা ইজিলি ইলেকট্রো অক্সিডেশনের মাধ্যমে রিমুভ করতে পারি। এই জন্য যদি আমরা বায়োলজিক্যালের সাথে কম্বিনেশনে এটা ইউজ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রসেস এফিসিয়েন্সি ভালো বাড়ে আর কি। এইটাই আর কি এখানে সাজেস্ট করা হয়েছে যে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের সাথে কম্বাইন করে আমরা ইলেকট্রো অক্সিডেশন যদি ইউজ করি তাহলে প্রসেস এফিসিয়েন্সি বাড়বে আর কি। তো এখানে দুইটা ক্যাটাগরির ইলেকট্রো অক্সিডেশন আছে, একটা হচ্ছে ডিরেক্ট ইলেকট্রো অক্সিডেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ইলেকট্রো অক্সিডেশন। আমরা একটু দেখি কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট। ডিরেক্ট যেটা, হ্যাঁ, আমরা প্রথমেই দেখলাম যে ইলেকট্রো অক্সিডেশন অক্সিডেশনটা হবে কোথায়, অ্যানোডে। প্রথম কথা হচ্ছে এটা এটা আগে মাথায় ভালো করে ঢুকে নিতে হবে যে এই অক্সিডেন্ট প্রোডাকশন এর বিষয়টা বা পলিউটেড অক্সিডেশন যেটা সেটা হবে হচ্ছে অ্যানোড ম্যাটেরিয়ালে। যে তো ডিরেক্ট ইলেকট্রো অক্সিডেশন যখন হবে তখন আর জাস্ট এই ছবিটা খেয়াল করো আগে। এটাকে ছবিটা মনে করো অ্যানোড ম্যাটেরিয়ালের ছবি। পলিউটেন্ট অ্যানোডে যাবে, ঠিক আছে, গিয়ে অ্যানোড থেকে ডিস্ট্রয় হয়ে পানিতে ফেরত চলে আসবে। এই জন্য এটা ডিরেক্ট, যে পলিউটেন্ট গুলা নিজে যাচ্ছে অ্যানোডে, অ্যানোডে গিয়ে সে অক্সিডাইজড হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, হয়ে আবার পানিতে ফেরত আসতেছে। পানিতে যখন ফেরত আসতেছে তখন সে অলরেডি ব্রোকেন, অর্থাৎ সে আর ওই অর্গানিক ওয়েস্ট হিসেবে আসতেছে না, আসতেছে ইনঅর্গানিক কম্পোনেন্ট, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার এই হিসেবে আসতেছে ডিস্ট্রয়েড পলিউটেন্ট। এখানে এটা তো ছবিতে তো দেখানো হয়েছে একদম সিম্পল ভাবে যে জাস্ট পলিউটেন্ট যাচ্ছে, গিয়ে অক্সিডাইজড হয়ে এবার পানিতে চলে আসতেছে। তো এখানে ইন দ্য মিন টাইম আর কি কি হয় এটা একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে যে আমরা অ্যানোড হিসেবে কি ইউজ করব। অ্যানোডে তোমার ব্যবহার করতে হবে তোমার অ্যানোড অক্সাইড, কোনো একটা মেটাল অক্সাইডের অ্যানোড ইউজ করতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। তো এটাই বলছে দেখো, ইন দিস প্রসেস ইলেকট্রো অক্সিডেশন অফ অর্গানিক পলিউটেন্ট অকার্স ডিরেক্টলি অন অক্সাইড অ্যানোডস MOX। এম দিয়ে কোনো একটা মেটাল মিন করতেছে, ঠিক আছে, এটার লিস্ট আমরা একটু পরে দেখবো। তোমার এম এ তোমার কি কি মেটাল হইতে পারে, বা MOX দ্বারা কোন কোন অ্যানোড কে মিন করতেছে, এটা এটা আর কি সাংকেতিক ভাবে ব্যবহার করছে MOX। আচ্ছা, তাহলে অ্যানোডটা হচ্ছে কি অক্সাইড অ্যানোড, যেখানে কি করছে ইন হুইচ ওয়াটার, ওয়াটারটা তোমার অ্যালকালাইন অথবা অ্যাসিডিক মিডিয়ার হইতে পারে, যেখানে ওয়াটার কি করছে ইজ partially oxidized to generate physically adsorbed active oxygen। ফিজিক্যালি অ্যাবজর্ব অ্যাক্টিভ অক্সিজেন যেটা সেটা অ্যাকচুয়ালি হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল যেটা সেটা। তার মানে এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে যে পানিটাই আগে হচ্ছে অ্যানোডে গিয়ে পার্শিয়ালি অক্সিডাইজড হইতেছে। পানি যেটা প্রথমে পলিউটেন্টের কথা আসে নাই, শুরুতেই পানিটা গিয়ে এই মেটাল যে অক্সাইড অ্যানোড সেখানে কিছুটা পার্শিয়ালি অক্সিডাইজড হয়ে যাচ্ছে, হয়ে সেখানে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি করছে, ঠিক আছে। তো এই হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটার নাম দেওয়া হয়েছে ফিজিক্যালি অ্যাডসর্বড অ্যাক্টিভ অক্সিজেন। কারণ কি এই হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটা ওই অ্যানোডের উপরে তোমার অ্যাডসর্বড অবস্থায় থাকে, অর্থাৎ অ্যানোডের বডিতে তোমার এটা হচ্ছে ডিপোজিটেড অবস্থায় থাকে। অ্যানোডের সারফেসে, অ্যানোড সারফেসে ডিপোজিটেড অবস্থা থাকে, এই জন্য এটাকে ফিজিক্যালি অ্যাডসর্ব বলছে। অর্থাৎ এখানে কেমিক্যাল বন্ডিং হয় না, জাস্ট অ্যাডসর্ব মানে কি কোনো একটা সারফেসের উপরে লেগে থাকা বা ডিপোজিট হওয়া। তো এই পানি থেকে পার্শিয়াল অক্সিডেশনের ফলে যে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটা তৈরি হচ্ছে সেটা গিয়ে অ্যানোডের বডিতে অ্যাডসর্ব অবস্থায় থাকছে। তো এটার রিয়েকশনটাই যেটা এখানে দেওয়া হচ্ছে যে MOX টাতে হচ্ছে অ্যানোড, এখানে পানিটা যাচ্ছে গিয়ে পানি থেকে যে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে সেটা এখানে এই যে ডিপোজিট হচ্ছে। দেখো MOX ব্র্যাকেটে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল দিয়ে বোঝাচ্ছে যে এগুলো তোমার ওই অ্যানোডে ডিপোজিট অবস্থায় আছে আর কি, অ্যানোড সার্ফেস। এরপরে যেটা হবে যে এই অ্যানোডে ডিপোজিটেড অবস্থায় হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালের যে অক্সিজেন এটা ওই অ্যানোডের যে অক্সাইডের যে অক্সিজেন এটার সাথে রিয়েকশন করে একটা হায়ার অক্সাইড তৈরি করবে।
এখানে লাইনটা খেয়াল করো, ফার্দারমোর দ্য অ্যাডসর্বড হাইড্রোক্সিল রেডিক্যালস মে ইন্টারেক্ট উইথ দ্য অক্সিজেন already present in the oxide atom. Yes, with possible transition of oxygen from the adsorbed hydroxyl radical to the lattice of oxide atom, forming a higher oxide MOX plus 1. ঠিক আছে, এই যে এখানে রিয়েকশনটা খেয়াল করো যে যে অ্যানোডের সাথে যে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল, সেখানে এই অক্সিজেন গুলোর মধ্যে রিয়েকশন হয়ে হায়ার অক্সাইড তৈরি করতেছে, যেটাকে বলতেছে কেমিজর্ভ অ্যাক্টিভ অক্সিজেন। ঠিক আছে, যে MOX+1 যেটা, এটা হচ্ছে কেমিজর্ভ অ্যাক্টিভ অক্সিজেন। তার মানে এখানে দুই ধরনের অক্সিডেন্ট কিন্তু এখানে আমাদের হাতে আছে। একটা কোনটা, হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল, যেটা যেটাকে আমরা বলতেছি ফিজিক্যালি অ্যাবজর্ব অ্যাক্টিভ অক্সিজেন। আরেকটা হচ্ছে এই যে কেমিজর্ভ অ্যাক্টিভ অক্সিজেন। ঠিক আছে, এই দুইটাই কিন্তু কি অ্যানোডের মধ্যে যে আছে, অ্যানোড ম্যাটেরিয়ালের এখানে আছে। এখন এই দুইটা অক্সিডেন্ট কিভাবে পলিউটেন্টের উপর রেসপন্সিভনেস দেখাচ্ছে, সেটাই আর কি দেখার বিষয়। পলিউটেন্ট গুলো যখন অ্যানোডে আসতেছে, এসে কিন্তু সে এই দুইটা ক্যাটাগরির অক্সিডেন্ট পাচ্ছে, একটা হচ্ছে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল আর একটা হচ্ছে কেমিজর্ভ অ্যাক্টিভ অক্সিজেন। তো দেখা গেছে যে এই দুইটার মধ্যে এই ফিজিক্যালি অ্যাবজর্ব অ্যাক্টিভ অক্সিজেন যেটা, অর্থাৎ হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটা হচ্ছে কম্পারেটিভলি বেশি এফিশিয়েন্ট। কারণ কি, সে পলিউটেন্টকে একদম মানে পরিপূর্ণভাবে ভেঙে ফেলতে সক্ষম। A physically adsorbed active oxygen causes the complete combustion or oxidation of organic compounds R, and chemisorb active oxygen participates in the formation of selective oxidation product. এখানে প্রথম রিঅ্যাকশনে খেয়াল করো যে আর যেটা, আর প্লাস যে কি বলে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল যেটা, হ্যাঁ, এটার ইয়াতে দেখা যাচ্ছে যে এই রিঅ্যাকশনের মাধ্যমে একদম পরিপূর্ণভাবে আর যেটা, এটা ভেঙে যাচ্ছে আর কি। অর্গানিক পলিউটেন্ট এই হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালের প্রভাবে পরিপূর্ণভাবে ভাঙে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, পানি, ইলেকট্রন থাকতেছে। আর এখানে MOX প্লাস যেটা, অর্থাৎ অ্যানোড ম্যাটেরিয়াল যেটা, সেটা হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে আর কি। অ্যানোড তো MOX ছিল যেটা, সেটা ফ্রি হয়ে যাচ্ছে এবং এটাতে জমে থাকা ওই হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটাই আর কে ভেঙে দিচ্ছে পুরোপুরি ভাবে। আর অন্যদিকে কেমিজর্ভ অ্যাক্টিভ অক্সিজেন যেটা, এটা দেখা যাচ্ছে যে আর কে ভেঙে তোমার আবার এক ধরনের অর্গানিক প্রোডাক্ট তৈরি করতেছে, হ্যাঁ, আর ও, অর্থাৎ এটা তোমার আর কে পুরোপুরি ভাঙতে পারতেছে না, অর্গানিক কম্পাউন্ডকে এটা পুরোপুরি ভাঙতে পারতেছে না, পার্শিয়ালি ব্রেকডাউন করতেছে, করে আবার নতুন ধরনের অর্গানিক কম্পোনেন্ট তৈরি করে দিচ্ছে। এই কারণে এই ডিরেক্ট ইলেকট্রোক্সিডেশন প্রসেসে এটা আমরা বলতে পারি যে ওই হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল যেটা প্রডিউস হচ্ছে, এটাই মূলত এফিশিয়েন্ট অক্সিডেন্ট এখানে, যেটা পলিউটেন্টকে পুরোপুরি ব্রেকডাউন করতে সক্ষম আর কি। তো এখানে সুবিধা যেটা, যে এখানে ইন্টারমিডিয়েট কোনো তোমার হচ্ছে পলিউটেন্ট কিন্তু তৈরি হচ্ছে না, অর্থাৎ যে পলিউটেন্ট গুলো তোমার অ্যানোডে আসতেছে, সেগুলো আইদার কেমিজর্ব অ্যাক্টিভ অক্সিজেন অথবা ফিজিক্যালি অ্যাবজর্ব অ্যাক্টিভ অক্সিজেন, দুইটা যে কোনোটার মাধ্যমে পার্শিয়ালি হোক বা কমপ্লিটলি হোক ব্রেকডাউন হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ। এবং ইন্টারমিডিয়েট মাঝখানে, মানে এই রিয়েকশন চলার মাঝামাঝি কোনো ফার্দার কোনো তোমার টক্সিক কম্পোনেন্ট এখানে তৈরি হচ্ছে, হ্যাঁ, যেটা আমরা দেখতে পাবো একটু পরে ইনডিরেক্ট ইলেকট্রক্সিডেশনের ক্ষেত্রে এই সমস্যাটা হয় আর কি। তাহলে ডিরেক্ট ইলেকট্রক্সিডেশন আশা করি ক্লিয়ার সবার, কারো কোশ্চেন থাকলে বলতে পারো। যে এখানে মাথায় ঢুকায় না এটা, যে ডিরেক্ট এবং ইনডিরেক্টের অনেক সময় আসে পার্থক্য আসে, তো পার্থক্যর মধ্যে প্রথম এটাই যে তোমার পলিউটেন্ট একটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে সরাসরি অ্যানোডে যাচ্ছে, অ্যানোড থেকে ডিস্ট্রয় হয়ে চলে আসছে। আর এটা হচ্ছে এটার মেইন থিম। আর যদি আমরা ইনডিরেক্টের ক্ষেত্রে দেখি, আচ্ছা ডিরেক্টের ক্ষেত্রে এখানে আরেকটু আছে, সেটা হচ্ছে যে এই যে কি ধরনের অ্যানোড ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো। যে MOX দিয়ে আমরা যেটা দেখলাম, এটা যে এরকম হতে পারে লেড অক্সাইড, ইরিডিয়াম অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, আয়রন, কি বলে টিন অক্সাইড যেটা, সেটা এগুলো হতে পারে অ্যানোড ম্যাটেরিয়াল। আচ্ছা, এই যে এখানে এটাই বলছে যে অ্যানোডিক অক্সিডেশন যেটা, ডাজ নট নিড টু অ্যাড এ লার্জ অ্যামাউন্ট অফ কেমিক্যালস টু ওয়েস্ট ওয়াটার, অথবা অক্সিজেনও ফিট করতে হয় না অক্সিডেশন এই মেথডে।
and with no tendency of producing secondary pollution, যেটার কথা বলতেছিলাম। এই সেকেন্ডারি পলিউশনটা ইনডিরেক্ট ইলেকট্রো অক্সিডেশনের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আসো ইনডিরেক্ট। হ্যাঁ, তো ডিরেক্টের ক্ষেত্রে আমরা দেখবো যে পলিউটেন্ট গুলো সরাসরি অ্যানোডে গেল, গিয়ে তোমার হচ্ছে ব্রেকডাউন হয়ে গেল। আর ইনডিরেক্টের ক্ষেত্রে যেটা হবে যে ওই অ্যানোড থেকে তোমার অক্সিডেন্ট যেটা প্রডিউস হয়ে সেটা পানিতে চলে যাবে। অ্যানোড থেকে যে অক্সিডেন্টটা তৈরি হবে সেটা ওই অ্যানোডের গায়ে তোমার সারফেসে থাকবে না, বা সারফেসে অ্যাবজর্ব অবস্থায় থাকবে না। ওই অক্সিডেন্ট গুলো প্রডিউস হয়ে সেটা চলে যাবে হচ্ছে পানিতে। দেন পানিতে থাকা পলিউটেন্টকে সে ব্রেকডাউন করবে। অর্থাৎ এখানে ডিরেক্ট ওই তোমার ইলেকট্রোডের মধ্যে কোনো অক্সিডেশন হবে না, অক্সিডেশনটা হবে পানির ভিতরে। সে এবং ওই অক্সিডেন্টটা প্রডিউস হয়ে অ্যানোড থেকে প্রডিউস হয়ে পানিতে চলে আসবে। এটি বলছে যে ইন দিস প্রসেস স্ট্রং অক্সিডেন্টস আর প্রডিউসড অ্যানোডিক্যালি, অ্যানোড থেকে প্রডিউস হবে, which in turn lead to the oxidation of the pollutant at the bulk of the solution, অর্থাৎ পানির মধ্যে থাকা পলিউটেন্টে গিয়ে সে অ্যাটাক করবে আর কি। Typically, the oxidation of pollutant with the oxidant is fast. However, the process is limited by the generation of oxidant and the mass transport to bulk solution. অর্থাৎ এখানে এই প্রসেসে দেখা গেছে যে অক্সিডেন্ট যেটা তৈরি হয়ে পানিতে চলে আসতেছে এবং পলিউটেন্টকে যে ব্রেকডাউন করতেছে, এটার ইফিসিয়েন্সি কম্পারেটিভলি ভালো হয়। কিন্তু প্রসেসটা লিমিটেশন হয়ে যাচ্ছে কোথায়, যে ওই যে অ্যানোড থেকে যে অক্সিডেন্ট প্রডিউস হচ্ছে সেটা কি ইফিসিয়েন্টলি প্রডিউস হবে কিনা, এবং সেটা ঠিক মতো পানিতে ট্রান্সপোর্ট হয়ে আসতেছে কিনা, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে আর কি। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে ইনডিরেক্ট ইলেকট্রো অক্সিডেশন প্রসেসে ক্লোরিন এবং হাইপোক্লোরাইড জেনারেশন হয় ওই অ্যানোডিক্যালি। অর্থাৎ অ্যানোডে এমন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যেখান থেকে আমরা কি বলে ক্লোরিন এবং হাইপোক্লোরাইড টাইপ অফ কম্পোনেন্ট পাবো, যেটা অ্যানোড থেকে প্রডিউস হয়ে পানিতে চলে আসবে এবং পানিতে এসে তারপরে সেটা পানিতে থাকা অর্গানিক ইনঅর্গানিক পলিউটেন্টকে এটা অক্সিডাইজ করবে আর কি, ক্লোরিন অথবা হাইপোক্লোরাইড জাতীয় যেগুলো সেগুলো। তো এখানে দেখা গেছে যে এটার একটা মিনিমাম একটা কনসেন্ট্রেশন প্রয়োজন হয় এই প্রসেসটি এফিসিয়েন্টলি করার জন্য। ক্লোরিন এবং হাইপোক্লোরাইডের কনসেন্ট্রেশন প্রতি লিটারে মিনিমাম 3 গ্রামের মতো থাকতে হবে আর কি। তাহলে এই প্রসেসে সে ইফিসিয়েন্টলি পলিউটেন্ট রিমুভ করতে পারবে। তো এখানে একটা সম্ভাবনা আছে কি, এই যে সেকেন্ডারি পলিউশন যেটা কথা বলছিলাম, যেটা পসিবল ফর্মেশন অফ ক্লোরিনেটেড অর্গানিক কম্পাউন্ড ইন্টারমিডিয়েট অর ফাইনাল প্রোডাক্ট হিন্ডার্স দ্য ওয়াইড অ্যাপ্লিকেশন অফ দিস টেকনিক। অর্থাৎ এখানে অনেক সময় ইন্টারমিডিয়েট কিছু অর্গানিক ক্লোরিনেটেড অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়, যেটা আবার ফার্দার সেকেন্ডারি পলিউশনের জন্য রেসপন্সিবল। তো সেটা যদি হয় তখন দেখা যায় যে আমাদের মানে ওই পলিউটেন্ট রিমুভ করার জন্য আমাদের ফার্দার আরো প্রসেস অ্যাপ্লাই করতে হয় আর কি। এই কারণে আর কি এই প্রসেসটা অত ওয়াইডলি ইউজ করা হয় না। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা আছে ইনডিরেক্ট ইলেকট্রো অক্সিডেশন, সেটা হচ্ছে মেডিয়েটেড ইলেকট্রো অক্সিডেশন। অর্থাৎ ইনডিরেক্ট ইলেকট্রো অক্সিডেশনের ক্ষেত্রে আমরা দুইটা প্রসেস দেখতে পাই এখানে। খেয়াল করে ভালো করে যে ইনডিরেক্ট ইলেকট্রো অক্সিডেশনে আমার প্রথমত হচ্ছে কি যে আহ আম, দাঁড়াও, আচ্ছা মেসেজ দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মেসেজটা পরে পড়বো। হ্যাঁ, আগে ইয়া শেষ হোক, আমাদের কাজ শেষ হোক পরে। যে ইনডিরেক্ট ইলেকট্রো অক্সিডেশনের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে প্রথমত অক্সিডেন্টটা তৈরি হবে হচ্ছে অ্যানোড থেকে, এটা হচ্ছে 1 নাম্বার কথা। তো সেই অক্সিডেন্টটা আইদার হবে কি ক্লোরিন অথবা হাইপোক্লোরাইড জাতীয় কম্পোনেন্ট, যেটা তৈরি হয়ে পানিতে চলে যাবে। আর আরেকটা ক্যাটাগরি হইতে পারে, সেটা হচ্ছে মেডিয়েটেড ইলেকট্রো অক্সিডেশন। এখানে যেটা করা হবে যে পানিতে আমরা মেডিয়েটর হিসেবে কিছু মেটাল অ্যাড করা, মেটাল আয়ন, মেটাল মূলত মেটাল ফর্মে এটাকে অ্যাপ্লাই করা হবে পানিতে। এই মেটাল গুলো অ্যানোডে গিয়ে অক্সিডাইজড হবে, অ্যানোডে গিয়ে সে তোমার
ছেড়ে দেবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়ন হিসেবে পানিতে চলে আসবে। তো এটাকে আমরা মেডিয়েটর আয়ন বলতেছি, অর্থাৎ এই আয়ন কাজ হবে হচ্ছে সে আয়নাইজড অবস্থায় পলিউটেন্টকে অক্সিডাইজ করবে আর কি। হ্যাঁ, মানে আমরা পানিতে মেটাল হিসেবে অ্যাড করে দিব, সেই মেটালটা যাবে হচ্ছে অ্যানোডে, গিয়ে সে ইলেকট্রন ছাড়বে অ্যানোডের কাছে গিয়ে, ছেড়ে দিয়ে সে নিজে কি আয়ন হয়ে গেল, মেটাল আয়ন। এবং এই মেটাল আয়ন গুলো কি করবে, অর্গানিক পলিউটেন্টকে তোমার পলিউটেন্টের জন্য অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ সে যখন অর্গানিক পলিউটেন্টকে অক্সিডাইজ করবে তখন সেখান থেকে ইলেকট্রন একসেপ্ট করে আবার তোমার মেটালে পরিণত হবে। এবং সেই মেটাল গুলো এভাবে মানে একটা ক্লোজ সাইকেলের মধ্যে মেটালটা ঘুরতে থাকবে। আমরা মেটালটা অ্যাপ্লাই করব হচ্ছে মেটাল হিসেবে পানিতে দিব, অ্যাড করব, করলে সে প্রথমে কি করতেছে, অ্যানোডে যাচ্ছে, গিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে মেটাল আয়নে পরিণত হয়ে সে আবার পানিতে চলে আসতেছে। এসে সে কি করতেছে, ওই অর্গানিক যে পলিউটেন্ট সেগুলোর জন্য সে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। এবং যখন সে ওই পলিউটেন্টকে ব্রেকডাউন করতেছে তখন সে নিজে কি ওগুলোকে অক্সিডাইজ করার সময় সে নিজে তো রিডিউসড হবে, তাই? এবং নিজে রিডিউসড হওয়া মানে কি, সে ওই পলিউটেন্ট থেকে ইলেকট্রন একসেপ্ট করে সে নিজে আবার মেটালে পরিণত হবে। অর্থাৎ এখানে একটা মানে সাইকেল তৈরি হবে। মেটাল আয়ন গুলো একবার গিয়ে সে হচ্ছে আহ মেটাল কি বলে অ্যানোডে গিয়ে সে ইলেকট্রন ছেড়ে দিয়ে একবার আয়নে পরিণত হয়ে পানিতে আসবে। আবার পানি থেকে আয়ন ওই যে ওই পলিউটনকে ব্রেকডাউন করা শেষ হলে সে কি হবে, মেটালে পরিণত হবে। সেই মেটাল গুলো আবার অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে আবার আয়ন হবে, আবার পানিতে আসবে। অর্থাৎ এভাবে চলতে থাকবে আর কি। এই জন্য এই মেটাল সহ যে ইনডিরেক্ট ইলেকট্রো অক্সিডেশন, এটাকে মেডিয়েটেড ইলেকট্রো অক্সিডেশন বলে, যেখানে মেটাল আয়ন গুলো মেডিয়েটর হিসেবে কাজ করে, অর্থাৎ মধ্যপন্থা, মানে কি বলে, মধ্যস্থতাকারী আর কি। মেডিয়েটর বলতে বোঝানো হয় মধ্যস্থতাকারী। এখানে মেটাল আয়ন গুলো হচ্ছে মধ্যস্থতাকারীর মতো কাজ করে, অর্থাৎ সে আহ মানে ইলেকট্রন আনা নেওয়ার মধ্যে থাকে আর কি, কাইন্ড অফ। সে নিজে একবার অ্যানোডে যায়, ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিডাইজড হয়ে ফেরত আসে পানিতে, আবার পলিউটনকে অক্সিডাইজ করে আবার সে পরিপূর্ণ মেটাল হয়ে আবার সে অ্যানোডে যায় আর কি। অর্থাৎ এভাবে চলতে থাকে। এই মেডিয়েটেড ইলেকট্রো অক্সিডেশন এটা অনেক কি বলছে যে এখানে এই অপারেশনটার জন্য এসিডিক মিডিয়া প্রয়োজন হয়, অর্থাৎ এই মেটালের এই ইফিসিয়েন্সি বজায় রাখার জন্য পানিটা কিছুটা এসিডিক মিডিয়া থাকলে ভালো। এবং এখানেও তোমার সেকেন্ডারি পলিউশনের ভয় আছে, যেহেতু আমরা হেভি মেটাল অ্যাড করতেছি এই প্রসেসে। মেটাল অ্যাড করা মানে হচ্ছে এখানে আমরা মানে একটা টক্সিক কম্পোনেন্ট এখানে আমরা অ্যাডিশন করতেছি আর কি। হ্যাঁ, কাজে যত ইফিশিয়েন্ট প্রসেস হোক এটা আসলে রিকমেন্ডেড না এই জন্য ব্যবহার করা। তো এই যে এখানে আমরা যে ছবিতে খেয়াল করো, ছবিতে মেডিয়েটর মেডিয়েটর আয়ন যেগুলো সেগুলো আসতেছে অ্যানোডে, এসে অক্সিডেন্ট হিসেবে চলে যাচ্ছে আবার পানিতে। এবং পানিতে যে যে অক্সিডেশনের জন্য যে বাল্ক পলিউটেন্ট আছে সেটাকে সে ইয়ে করতেছে, ডিস্ট্রয় করে দিচ্ছে, ডিস্ট্রয় পলিউটেন্ট তৈরি হচ্ছে। এই পর্যন্ত যদি কারো কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন থাকে করতে পারো। আচ্ছা, আমরা এখন ওই যে অ্যানোডে যে আমরা আহ, দেখলাম, বিশেষ করে ইলেকট্রোকেমিক্যাল অক্সিডেশনের জন্য দেখলাম যে অ্যানোড ম্যাটেরিয়ালটা খুব ইম্পর্টেন্ট, তাই না? কারণ অ্যানোডেই মোটামুটি সব, এখানে পুরো প্রসেস এফিসিয়েন্সিটা কন্ট্রোল হচ্ছে অ্যানোড থেকে ইলেকট্রো অক্সিডেশন প্রসেসে। তার মানে অ্যানোড ম্যাটেরিয়াল হিসেবে আমরা কি ইউজ করতেছি এটা খুব ইম্পর্টেন্ট। কারণ অ্যানোড যদি খুব দ্রুত ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ইফিসিয়েন্সি কম থাকে, তাহলে কিন্তু ইলেকট্রো অক্সিডেশনটা আমাদের প্রপারলি হবে না। তো এই জন্য একটা স্পেশাল টাইপ অফ ইলেকট্রোড সাজেস্ট করা হয়েছে এখানে, যেটার নাম হচ্ছে বোরন ডোপড ডায়মন্ড ইলেকট্রিক। এটা স্পেশালি ফর এই ইলেকট্রো অক্সিডেশন প্রসেসের জন্য। তো এটাকে বিডিডি ফিল্ম বলতেছে, বোরন ডোপড ডায়মন্ড ইলেকট্রোড, বিডিডি। এটা ফিল্ম আকারে এই জন্য মানে ডিপোজিট করা হয় নর্মালি, এটা একটু পরে দেখবা কি কোথায় করা হয়। তো বিডিডি ফিল্ম যেটা was founded to be the most active anodic material for degradation of refractive
রিফ্লেক্টরি পলিউটেন্টস। অর্থাৎ এই যে আমরা অক্সিডেশন মেথডে যে দেখলাম যে কি বলে নন বায়োডিগ্রেডেবল কম্পোনেন্ট গুলা ডিগ্রেডেশন আমরা করতেছি, তো এখানে দেখা গেছে সবচেয়ে অ্যাক্টিভ বা সবচেয়ে ভালোভাবে কাজ করে হচ্ছে এই বিডিডি ফিল্ম যদি আমরা ইউজ করি অ্যাজ এ অ্যানোড ম্যাটেরিয়াল। এখানে কি করা হয় যে সিনথেটিক ডায়মন্ড ইজ ডোপড উইথ বোরন টু রেজ ইটস কন্ডাক্টিভিটি। অর্থাৎ বোরনের সাথে সিনথেটিক ডায়মন্ড এটাকে ডোপিং করা হয়, ডোপিং করে এটার কন্ডাক্টিভিটি বাড়ানো হয়, মেকিং ইট ফিজিবল অ্যাজ ইলেকট্রোকেমিক্যাল ইলেক্ট্রোড। Once doped, BDD electrodes show high chemical and electrochemical stability, good conductivity, good resistance to corrosion, even in harsh environment. তাইলে এই বিডিডি ইউজ করার আমাদের সুবিধাটা কি, এটার স্টেবিলিটি অনেক বেশি, এটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, এটা করোশন রেজিস্ট্যান্স অনেক বেশি, সেই সাথে এটার কন্ডাক্টিভিটি অনেক ভালো। কন্ডাক্টিভিটি ভালো হলে একই সাথে এটা তোমার পাওয়ার কনজাম্পশন কম হবে। হ্যাঁ, যেহেতু ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজিতে পাওয়ার কনজাম্পশনটা অনেক ইম্পর্টেন্ট, যত কমানো যাবে পাওয়ার তত ভালো। আচ্ছা, তো এই কারণে এটাই বলছি যে ফর দিস রিজন বিডিডি ইজ জেনারেলি considered as the most effective electrode for complete mineralization of organic, providing high current efficiency as well as lower energy consumption compared to other electrodes. ওই যে যেটা বললাম যে যখনই তোমার কন্ডাক্টিভিটি ভালো হবে, স্টেবিলিটি ভালো হবে, তখন সাথে সাথে তোমার কারেন্ট এফিসিয়েন্সি ভালো হবে, পাওয়ার কনজাম্পশন কমে যাবে। তো সব দিক থেকে দেখা গেছে এটার অনেক ভালো। তো আবার এখানে সমস্যাও আছে, এটার কস্ট অনেক বেশি হয়ে যায়। At the same time, the manufacturing process for the electrode usually based on high temperature CVD, অর্থাৎ chemical vapor deposition। এটা একটা স্পেশাল টাইপ অফ টেকনোলজি যেটার মাধ্যমে এই ইলেকট্রোড গুলো তৈরি করা হয়। এই টেকনোলজিতে এই ইলেকট্রোডের দেখা যাচ্ছে খরচ অনেক বেশি হয়ে যায়। তো এই কারণে এখানে একটা সাজেশন দেওয়া হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, মানে যেখানে তোমার এইটা খরচটা অনেক বেশি, সেটা মিনিমাইজ করার জন্য টাইটেনিয়ামের তৈরি ইলেকট্রোডের উপরে যদি এটার ফিল্ম কোটিং করা হয়, অর্থাৎ পুরো ইলেকট্রোডটাই ওই বোরন ডোপিং করে, মানে ডায়মন্ড এবং বোরনের ডোপিং করে তৈরি না করে ইলেকট্রোডটা হবে টাইটেনিয়ামের, বাট তার উপরে একটা আবরণ দেওয়া হবে হচ্ছে এই বিডিডি ফিল্মের। অর্থাৎ বোরন ডায়মন্ড ইলেকট্রোডে এটা একটা ফিল্ম আকারে টাইটেনিয়ামের উপরে কোটিং করে দেওয়া হবে। তো এতে করে আমরা ওই ইফিসিয়েন্সি যেটুকু পাওয়ার এটাও পাবো, আবার হচ্ছে ওই পুরো ইলেকট্রোডটাই এটার তৈরি হওয়ার যে কস্ট সেটাও আমরা মিনিমাইজ করতে পারবো। তো এভাবে দেখা গেছে যে আমরা এইটার ফিল্ম দিয়ে যদি কোটিং করে টাইটানিয়াম ইলেকট্রোড ইউজ করি, সেটা ভালো একটা মানে রিজনেবল প্রাইসে আমরা এই ইলেকট্রোডটা পেয়ে যাচ্ছি। তো এটার অনেক সময় শর্টকাট আকারে আসে যে বোরন ডায়মন্ড ইলেকট্রোড বলতে কি বোঝায় এই হিসাবে। তারপরে এটার ইউজ ইলেকট্রোকেমিক্যাল অক্সিডেশন, এটা ইউজ হয় কোথায়, ডিস্টিলারিজ, অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, পাল্প পেপার, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। যেহেতু ওই যে অর্গানিক কম্পাউন্ডের বিষয় চলে আসছে এখানে, এই জন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটার ইউজ আমরা চাইলে করতে পারি আর কি। এবং ওই যে বললাম যে বায়োলজিক্যাল মেথডের সাথে কম্বিনেশন করে যদি ইউজ, কারণ বায়োলজিক্যাল মেথড ইউজ করলে শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ড গুলা রিমুভ হয় যেগুলো বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল অর্গানিক গুলা রিমুভ হয় না। তো সেটা রিমুভ করার জন্য এই ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজিটা কাজ করে। আচ্ছা, এটা লাস্ট টপিক। এটা হচ্ছে এতক্ষণ আমরা চারটা মেথড দেখে ফেললাম ওই ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজির। এখন অ্যাডভান্টেজ গুলো এখানে আবার একটু মনে করায় দেওয়ার জন্য, আসলে পুরাটাই অ্যাডভান্টেজ। ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজি যদি ইউজ করা যায় বা অ্যাডপ্ট করা যায়, অ্যাডভান্টেজই বেশি, এটা বলতে গেলে ডিসঅ্যাডভান্টেজ নাই বললেই চলে আর কি। তো অ্যাডভান্টেজের মধ্যে প্রথম কথা হচ্ছে যে টলারেন্ট টু ভ্যারিয়েবিলিটি টু দ্য ওয়েস্ট স্ট্রিম। অর্থাৎ এই যে আমাদের যে মিক্সড কাইন্ড অফ ওয়েস্ট আমরা পাই, ওয়েস্ট ওয়াটার পাই, তো সেটার প্রতি এটা মানে অত একটা সেন্সিবল না, মানে অর্থাৎ যেটা ট্রেডিশনাল মেথডে আমরা দেখলাম যে মিক্সড থাকলে বা মানে ক্যাটাগরি পানিতে কি ধরনের ওয়েস্ট মিক্স আছে তার উপর প্রসেস এফিসিয়েন্সি অনেক ডিপেন্ড করে। ইলেকট্রোকেমিক্যালের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিষয়টা কিছুটা আমরা সুবিধা পাই যে
বিভিন্ন ক্যাটাগরির ওয়েস্ট একসাথে মিক্স থাকলেও এই প্রসেস তোমার ইফিশিয়েন্টলি কাজ করে আর কি, সমস্যা হয় না। এরপরে যেটা বলছে যে ইফেক্টিভ ট্রিটমেন্ট এট পয়েন্ট অফ ইউজ, অর্থাৎ এটার যে আমরা রিয়েক্টর গুলো, হ্যাঁ, এগুলো কম্পারেটিভলি হচ্ছে তোমার পোর্টেবল কম্প্যাক্ট, হ্যাঁ, অর্থাৎ এটাকে আমরা ওরকম বিশাল এরিয়া জুড়ে তৈরি করতে হবে এরকম না, যেটা আমরা বায়োলজিক্যাল মেথড বা কেমিক্যাল মেথডের ক্ষেত্রে দেখতে পাই যে বিশাল বিশাল এরিয়া জুড়ে সিভিল কনস্ট্রাকশন লাগে আর কি, তাই না? অর্থাৎ অনেক হেভি কনস্ট্রাকশনের প্রয়োজন হয় একটা ইউনিট তৈরি করতে। কিন্তু এই ইলেকট্রোকেমিক্যালের ক্ষেত্রে এই জিনিসটা আর কি সুবিধা, যে এটা যে কোনো পাত্রেই আমরা যদি ক্যাথোড অ্যানোডের অ্যারেঞ্জমেন্ট রাখতে পারি এবং ইলেকট্রিক সাপ্লাই দিতে পারি, ইলেকট্রিসিটি সাপ্লাই, তাহলেই আমরা ওখানে এটা ইউজ করতে পারবো। অর্থাৎ যে কোনো পয়েন্ট অফ ইউজ, যে কোনো প্লেসে এটা ব্যবহার করা সম্ভব। ইজি টু অপারেট, অবশ্যই ইজি টু অপারেট। এটা আহ, মানে ট্র্যাডিশনাল যে কোনো মেথডের তুলনায় এটার অপারেশন অনেক সহজ কম্পারেটিভলি, এটা অপারেশন মেইনটেনেন্স সবকিছু সহজ আর কি। ইনস্টলেশনও সহজ, এখানে ওই যে হেভি কোনো কনস্ট্রাকশন প্রয়োজন হয় না, একদম মিনিমাম তোমার হচ্ছে সেট আপে এই পদ্ধতি ইনস্টল করা সম্ভব আর কি, হ্যাঁ। এবং যেটা হয় যে ধরো যেখানে তোমার বড় বড় সিভিল কনস্ট্রাকশন দরকার হয়, সেটা রেট্রোফিকেশনও কঠিন, অর্থাৎ সেখানে যদি কোনো প্রকার মডিফিকেশন আনতে হয় সেটা অনেক টাফ। কিন্তু এই জিনিসটা আমাদের ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজি যদি আমরা ইউজ করতে পারি, সেটা কিছুটা লিবারেল, যে আমরা টুকটাক মডিফিকেশন যে কোনো সময় করা সম্ভব আর কি। আর অ্যানাবল রিকভারি অফ রিসোর্স, সেখান থেকে ওই যে আমরা দেখলাম মেটাল রিকভারি করা পসিবল। তো এরকম বিভিন্ন কেমিক্যাল ওয়েস্ট কম্পোনেন্ট থেকে আমরা বিভিন্ন কম্পোনেন্ট চাইলে রিকভার করতে পারবো আর কি, ঠিক আছে? তো এটার কথাই বলছি, তো সবই আসলে সুবিধাই বেশি। এরপরে হায়ার কন্টামিনেন্ট রিমুভাল ইফিসিয়েন্সি, অর্থাৎ আহ এটা আমরা দেখলাম যে ট্রেডিশনাল মেথডের তুলনায় ইলেকট্রোকেমিক্যাল মেথডে আমাদের যে কোনো ওয়েস্ট রিমুভাল ইফিসিয়েন্সি কম্পারেটিভলি বেশি হয়। আর ইজি ইন্টিগ্রেশন উইথ রিনিউয়েবল সোর্স, অর্থাৎ ইলেকট্রিসিটি, অর্থাৎ যে কোনো পুরো প্ল্যান্টের সাথে যদি রিনিউয়েবল এনার্জি তৈরি করার সিস্টেম থাকে, সেখানে আমরা কিন্তু এই প্রসেস অ্যাড করে দিলেই আমরা এটাও রান করতে পারবো। অর্থাৎ এমন যদি হয় যে কোনো প্ল্যান্টে আমাদের যে মিথেন গ্যাস যেটা তৈরি হয় আর কি, অ্যারোবিক অ্যানারোবিক অ্যানারোবিক প্রসেসে, সেটা থেকে ইলেকট্রিসিটি তৈরি করার ফ্যাসিলিটি আছে, সেটার সাথে কিন্তু আমরা চাইলে এই ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজি কম্বাইন করে ইউজ করে ফেলতে পারবো। তো এই ধরনের কিছু সুবিধা আমরা যদি ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজি ইউজ করি আমরা ইজিলি নিতে পারবো। ওভারঅল এটা সবকিছু সুবিধা, সুবিধা একটাই, যদি ইলেকট্রিসিটি সাপ্লাই না থাকে ঠিক মতো, তাহলে এই প্রসেস আসলে ওয়ার্ক করবে না, যেটা আমাদের দেশের জন্য একটু চ্যালেঞ্জিং সবসময় ইলেকট্রিসিটি ফ্লো ঠিক রাখা আর কি। তো এই জন্য হয়তো এই প্রসেস গুলো এখনো ওইভাবে ইয়া হয় নাই আর কি, মানে বাল্ক স্কেলে অ্যাডপ্ট হয় নাই। তো হয়তো এক সময় হবে। তো এই জন্যই আর কি আমরা জেনে রাখলাম আর কি 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 প্রসেস আছে, কি কি সম্ভব। এই পর্যন্তই, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো এই চ্যাপ্টারটা এই পর্যন্ত। আর মোটামুটি তোমাদের সাথে সিলেবাস আর কি শেষ হয়ে গেল বেশিরভাগ ডিপার্টমেন্টই, শুধু মনে হয় ম্যানেজমেন্টের সাথে একটু বাকি আছে, ওটা আগামী সপ্তাহে শেষ করবো। যেহেতু সিলেবাস শেষ, তোমাদের ওভারঅল যদি সিলেবাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো আর কি। আর আজকে অনেকগুলো অ্যাটেন্ডেন্স হবে বলে দিয়েছিলাম, 3টা অ্যাটেন্ডেন্স দিব আজকে। তো একটু সময় লাগবে অ্যাটেন্ডেন্স ডাকতে, তাদের একটু ধৈর্য ধরে আর কি অপেক্ষা করতে হবে, যেহেতু 4 ডিপার্টমেন্টে ডাকবো, ঠিক আছে? ম্যাম, কোন চ্যাপ্টারটা কোন সেট আসবে এটা কি বলা যাবে? বুঝি নেই। মানে ম্যাম, কোন চ্যাপ্টার থেকে কোন সেট আসবে এটা কি বলা যাবে, মানে কয়টা সেট হবে? সেট বলার কোনো নিয়ম নেই, ঠিক আছে? সবগুলো থেকে সেট হবে। তবে তোমরা আগের কোশ্চেন ঘেটে দেখতে পারো, মোটামুটি প্যাটার্ন, আগের যেসব কোশ্চেন, আগের সেমিস্টার গুলোর কোশ্চেন দেখলে প্যাটার্ন সম্পর্কে আইডিয়া, যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। কারণ মোটামুটি 44 ব্যাচ ছাড়া সব ব্যাচের সাথেই আমি এই সাবজেক্ট নিয়েছি, 41 ব্যাচ থেকে শুরু করে, ঠিক আছে? কাজেই ওই 44 এর 2টা সেমিস্টারের যে কোশ্চেন, ওই 2টা কোশ্চেন বাদে বাকি সব কোশ্চেনই বি পার্ট হচ্ছে আমার।
আপ টু 41 থেকে শুরু করে আর কি। হ্যাঁ, কাজে এই কয়টা ইয়ারের কোশ্চেন যদি কালেক্ট করে দেখতে পারো, তোমরা আইডিয়া পেয়ে যাবে আর কি, যে মানে কি ধরনের কোশ্চেন আসে, কিভাবে সেট আসে, সবই বুঝতে পারবে। বাট আমি তোমাদেরকে এভাবে বলে দিব না যে এটা থেকে এই সেট আসবে, এটা থেকে ওই সেট আসবে। কিন্তু আমি সোর্স বলে দিলাম, তোমরা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারো যে কোশ্চেন কিভাবে আসে, কিরকম আসে। ঠিক আছে। আর এই চ্যাপ্টারটার সাথেও তোমাদের আমি একটা ওই যে ইয়ে দিয়ে দিব, আহ, একটা রেফারেন্স শিট দিয়ে দিব, সেটা হচ্ছে একটা পেপার। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সব চ্যাপ্টারের সাথে একটা কিছু না কিছু রেফারেন্স কপি দিচ্ছি। হ্যাঁ, তো রেফারেন্স কপি গুলো দেওয়ার রিজন, অনেকেই পরীক্ষার আগের দিন কোশ্চেন করে, ম্যাডাম এটা কি পড়তে হবে? তো থ্রু আউট দ্য ক্লাস আমি বলে দিই যে রেফারেন্স কপির কাজ কি, রেফারেন্স যেগুলো দিচ্ছি ওটার কাজ কি, এটা আমি সারা ক্লাস জুড়েই সবসময় বলতে থাকি। তারপরেও পরীক্ষার আগে মেসেজে জিজ্ঞেস করে এটা করতে হবে কিনা। রেফারেন্সের যা যা আমি তোমাদের রেফারেন্স দিই, তার কাজ হচ্ছে ফর মোর ইনফরমেশন, তোমার আরো ভালোভাবে জানার জন্য, তোমার পড়াটাকে ফ্যাসিলিটেট করার জন্য। এরকম না যে ওই রেফারেন্স ডকুমেন্ট ধরে ধরে আমি লাইন ধরে ধরে কোশ্চেন করবো। ঠিক আছে। আমার সিলেবাস আউটলাইন হচ্ছে আমার যেই ম্যাটেরিয়াল তোমাদেরকে আমি প্রোভাইড করতেছি সেটাই, এবং এই আউটলাইনটা তোমাদের সিলেবাস ধরেই তৈরি করা। এবং আমার যেই স্লাইড গুলো, স্লাইডের মধ্যে ওইভাবে টপিক ওয়াইজ ওইভাবেই সাজানো যেভাবে তোমাদের সিলেবাসে আছে। তোমরা চাইলে সিলেবাসও চেক করে দেখতে পারো। ঠিক আছে। কাজে ওই আমার স্লাইডের টপিক গুলোই সিলেবাস, এতে কোনো সন্দেহ নাই। এখন এই টপিক আরো ভালোভাবে বোঝার জন্য, জানার জন্য, তোমার যদি ফার্দার স্টাডি প্রয়োজন হয়, তুমি ইউ ক্যান গো ফর দ্য রেফারেন্স। ঠিক আছে। এবং ওইটা পড়তে হবে নাকি না হবে এটা আমি আসলে বলার কেউ না, এটা তুমি যে বুঝবা যে তোমার পড়তে হবে কিনা। ঠিক আছে। আর আজকে যে চ্যাপ্টারটা পড়ালাম এটারও মূলত একটা হচ্ছে আহ ইয়া থেকে নেওয়া, কি বলে, ওই একটা পেপার থেকে। হ্যাঁ, ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজির উপরে একটা পেপার আছে, সেখান থেকে এটা ইয়ে করা, রেফারেন্সিং করা বেশিরভাগটাই। তো ওইটা চাইলে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমি আমাকে একটু দেখাই দিচ্ছি তাই। যে এখানে একটা পেপার খেয়াল করো, ইলেকট্রোকেমিক্যাল টেকনোলজিস ইন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। তো এখানে আর কি, আমি এখানে তোমাদেরকে যা যা পড়াইছি কিছুটা বেশিরভাগটা এখান থেকেই নেওয়া। তো এখানে আরো ডিটেলস আছে, আমি তো পুরো পেপার তো আর হচ্ছে স্লাইডে তুলে দেওয়া নাই অবশ্যই, কিন্তু অনেক কিছু এখান থেকে আছে। ধরো স্লাইডের টপিক যদি বুঝতে সমস্যা হয় আর একটু ফার্দার এক্সপ্লেনেশন লাগবে এরকম মনে হয়, তখন তোমরা এই পেপারটা গো থ্রু করতে পারো। ঠিক আছে, এখানে আরো অনেক ডিটেলস, অনেক কিছু আছে। তো এটা তোমরা দেখতে পারো যদি তোমাদের প্রয়োজন। ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব। ম্যাম আমাদের তাহলে 6টা স্লাইড ম্যাম, তাহলে আপনি মানে 4টা দিচ্ছেন, বাকি 2টা দিবেন না? হ্যাঁ, আজকে দুইটা দিয়ে। আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে একটু অ্যাটেন্ডেন্স কল করবো। তোমরা হচ্ছে প্রথমে ডাকবো হচ্ছে ডিসি। ঠিক আছে, ডিসি ডাকবো, তোমরা প্রিপেয়ার থেকে। ডিসির আইডি 1, Yes, yes, ma'am. Yes, ma'am. 2, Yes, ma'am. 3, Yes, madam. 4, 7, ইয়েস মিস। 8, Yes, ma'am. 9, ইয়েস ম্যাম। 10, Yes, madam. 11, ডিসির 11, 12, Yes, ma'am. 13, Yes, ma'am. 14, 15, ইয়েস ম্যাডাম। 16, Yes, miss. 18, sorry, 17, Yes, ma'am. 18, DC 18, 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, ইয়েস ম্যাম। 22, Present, ma'am. 23, Yes, ma'am. 24, 25, Yes, ma'am.
26, Present, ma'am. 27, Present, ma'am. 28, Yes, ma'am. 30, Yes, ma'am. 31. 31 আছে? 33, Yes, ma'am. 34, 2. 34 আছে? 35, Present, ma'am. 36, 37, Yes, ma'am. 38, 38 আছে? নাই। 39, 40, Yes, ma'am. 41, Yes, ma'am. 2018, 32, BC 2018, 32, নাই। 5, 17 এর 5, Yes, ma'am. 22, Yes, ma'am. ম্যাম আমি 1948 আমার নেটটা চলে গেছিল মানে 19 এর 48 4, ইয়ার্ন তো ডাকতেছি না, তুমি ইয়ার্নের কথা বলতেছো কেন? ডিসি ডাকতেছি। আসসালামু আলাইকুম ম্যাম, আমি আইডি 14 আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি ম্যাম। আইডি 14 Yes, ma'am. ডিসি ডাকতেছো, অন্য ডিপার্টমেন্টের তোমরা কথা বলিও না। আমি ডিসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডিসি আর কেউ আসছো যারা উপস্থিত আছো এখন কিন্তু পাও নাই? আইডি 4, 11, 18, 31, 34, 36, 38, 39 আর রিয়াদের 18, 32। ম্যাম 36 এর প্রবলেম হচ্ছে ম্যাম নেটওয়ার্কে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে। ও যদি, আমি তো আরো কিছুক্ষণ আছি, এর মধ্যে যদি জয়েন করতে পারে জয়েন করে কথা বলতে বলবে। আচ্ছা ডিসি তে যারা আছে তারা চলে যেতে পারো, সমস্যা নাই। এখন হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের সবাই একটু অ্যাটেনশনে থাকো। ম্যানেজমেন্ট আইডি 1, ম্যানেজমেন্ট আইডি 1, নাই। 3, Yes, ma'am. 4, Present, ma'am. 5, Yes, ma'am. 6, Yes, ma'am. 9, Yes, ma'am. 10, Present, ma'am. 11, Yes, ma'am. 13, Yes, ma'am. 14, Yes, ma'am. 15, Yes, ma'am. 16, Yes, ma'am. 17, Yes, ma'am. 18, Yes, ma'am. 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 22, Yes, ma'am. 23, Yes, ma'am. 24, Yes, ma'am. 25, Yes, ma'am. 26, Yes, ma'am. 28, Yes, ma'am. 29, Yes, ma'am. 30, 30 আছো? Yes, ma'am. 30. 31, Ji, ma'am. Yes, ma'am. 32, Yes, ma'am. 33, Yes, ma'am. 34, Yes, ma'am. 35, Yes, ma'am. 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 38, Yes, ma'am. 40, Yes, ma'am. 41, Yes, ma'am. 43, Yes, ma'am. 44, 45, Yes, ma'am. 46, Yes, ma'am. 47, Yes, ma'am. 48, Yes, ma'am. 49, Yes, ma'am. 50, Yes, ma'am. 52, Yes, ma'am. 53, Yes, ma'am. 54, Yes, ma'am. 55, 57, Yes, ma'am. 58, Present, ma'am. 61, 61 আছো? 62, 62, ম্যানেজমেন্ট 62, 63, Yes, ma'am. 64, Yes, ma'am. 65, Yes, ma'am. 67,
Yes, ma'am. 70. Yes, ma'am. 71. 72. Yes, ma'am. 74. Yes, ma'am. 75. Yes, ma'am. 76. Yes, ma'am. 77. Yes, ma'am. 78.